এই ঘটনাটি আরিফ নামে একটি ছেলের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। আরিফ যশোরের একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করত এবং আরিফের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল তা আপনারা শুনলে সকলে বিস্ময় হয়ে যাবেন। ঘটনাটি আজকে থেকে প্রায় 17 বছর আগের ঘটনা। আরিফ একটা এতিম ছেলে ছিল। ছোটবেলা থেকেই আরিফের বাবা মা কেউই ছিল না। সে তার দাদির কাছে 8 বছর বয়স পর্যন্ত মানুষ হয়েছিল এবং পরবর্তীতে সে একটা এতিমখানায় একটু একটু করে বেড়ে ওঠে। তার দাদি যখন মারা গিয়েছিল তার আগে থেকেই আরিফ এতিমখানাতে পড়াশোনা করত। তার আব্বা মামা যখন তার 3 বছর বয়স দুজনেই মারা যান এবং 8 বছর বয়স পর্যন্ত সে তার দাদির কাছে মানুষ হয়েছিল। আরিফ বেশ ভালো একটা ছেলে ছিল। আরিফকে দেখতে একদম রাজপুত্রের মতো ছিল, কিন্তু আরিফের জীবনে যে এরকম দুর্বিষহ একটি ঘটনা নেমে আসবে, তার বাবা মার মৃত্যু, সেটা হয়তো সে ছোটবেলায় কখনোই কল্পনা করতে পারেনি। এরপর তার দাদির মৃত্যু তার জীবনকে হয়তো একদম ওলটপালট করে দিয়েছিল। যেদিন তার দাদি মারা গিয়েছিল সেদিন আরিফ বেশ কান্না করেছিল। তাকে মাদ্রাসার হুজুররা বেশ খানিকটা বুঝিয়েছিল, কারণ আরিফ ছিল বেশ শান্তশিষ্ট এবং ভদ্র একটি বাচ্চা, অন্যান্য সকল বাচ্চাদের থেকে আলাদা এবং পড়াশোনায় বেশ পারদর্শী। তার দাদি মারা যাওয়ার পর থেকে সে মাদ্রাসা থেকে আর কোথাও তেমন যায় না। সে যে এতিমখানাটায় পড়াশোনা করত, সেখানকার মাদ্রাসার বড় হুজুর এবং বাকি অন্যান্য যেসব শিক্ষক ছিল, সকল শিক্ষক তাকে বেশ ভালোবাসতেন এবং আদর করতেন। সে সেখানের সব থেকে মেধাবী এবং ভালো স্টুডেন্ট ছিল, সকলের থেকে বেশ ভালোই ছিল সে। আরিফ তার খালার বাড়িতে থেকে মানুষ হয়েছে, মানে মাদ্রাসা থেকে পরবর্তীতে কোনো অনুষ্ঠান, ঈদ, রোজা বা যাই হোক না কেন, সেই সময়গুলোতে সে তার খালার বাড়িতেই যেত। আরিফের মা মারা যাওয়ার পর তার খালাই তাকে ছোট থেকে দেখেছে এবং ওই সময়টাতে যখন আরিফের সঙ্গে ঘটনাগুলো ঘটে তখন তার খালাও তাকে এক প্রকার দেখেছিল আর কি। আরিফ যে মাদ্রাসাটাই পড়তো সেখানে তার মতো আরও অনেক স্টুডেন্ট ছিল এবং তারাও প্রত্যেক দিন রাত্রবেলা, সকালবেলা এবং দুপুরবেলা লজিং খাওয়ার জন্য বিভিন্ন বাড়িতে যেত। গ্রামের মাদ্রাসাগুলোর এই একটা নিয়ম, যেটা হচ্ছে লজিং খাওয়ার জন্য বিভিন্ন লজিং বাড়ি ঠিক করা থাকে, তারা সেইখান থেকে খাবার নিয়ে এসে তারপর খায়। যেহেতু আরিফের খালা বাড়ি এখানে ছিল, সেহেতু তার লজিং খাওয়ার জন্য আর কোথাও যেতে হতো না, সে তার খালা বাড়িতেই খাবার খেতে যেত। আরিফের বাড়ি এবং মাদ্রাসার দূরত্ব ছিল 0.5 কিলোমিটার পথ, কিন্তু এই 0.5 কিলোমিটার পথ আরিফ একা একা বাড়ি দিতে ভয় পেত। সে যখন ছোট ছিল তখন সে সাধারণত একা আসতো না। মাদ্রাসা যখন নামাজ পড়ানো শেষে লজিং খাওয়ার জন্য ছুটি দিত, তখন সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে সে তার খালাবাড়ি পর্যন্ত আসতো। তার ওই মাদ্রাসায় এবং ওই গ্রামে আরও অনেক ছাত্রছাত্রী ছিল যারা কিনা আরিফের সঙ্গে একই মাদ্রাসায় পড়তো এবং তারা একসঙ্গে এশার নামাজ শেষ করে দল বেঁধে তাদের বাড়িতে লজিং খাওয়ার জন্য আসতো। আরিফ যে দলের সঙ্গে আসতো সে দলে 6-7 জন ছিল এবং ওই এক রাস্তা ধরে সেই 6-7 জনই যাতায়াত করত। আরিফ আস্তে আস্তে সেখানে পড়াশোনা করতে থাকে। আমি আগেই বলেছি যে আরিফ বেশ মেধাবী একজন স্টুডেন্ট ছিল, যার কারণে মসজিদে মক্তবে ভর্তি হওয়ার কিছু বছরের মধ্যেই সে বেশ খানিকটা কোরআনি ইলম নিজে গঠন করে ফেলে এবং হুজুরাও এই জন্য তাকে বেশ পছন্দ করত। তার বয়স যখন 14 বছর হলো তখন সে প্রায় অনেক পারা মুখস্থই করে ফেলেছে। এত দ্রুত স্বাভাবিকভাবে কোনো ছাত্র মুখস্থ করতে পারে না, কিন্তু আরিফের বেশ ভালোভাবে মুখস্থ এবং ইয়াদ ছিল ওই সময় পর্যন্ত। আর মাত্র অল্প কিছুদিন পড়লেই হয়তো আরিফ হাফেজ হয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবে। তবে মাদ্রাসার একটা সিস্টেম হচ্ছে 30 পারা পড়ার পরে আগে ভালো মতো ইয়াদ এবং সবক দিয়ে দেয়, তারপর বাকি পড়াশোনা যদি মাওলানা পড়তে চায় তাহলে বাকি মাওলানা পড়ার জন্য তারা অন্য মাদ্রাসায় চলে যায়। তবে ভালো মতো ইয়াদ এবং সবক দিয়ে গেলে সেটা ভালো হয়। আরিফের ক্ষেত্রে বিষয়টা তাই ছিল। যেটাতে আরিফের সঙ্গে ঘটনাটাগুলো ঘটতে শুরু করে সেটা ছিল একটা নির্জন পূর্ণিমা রাত। আরিফ সাধারণত প্রত্যেক ছাত্রছাত্রীদের সঙ্গে মাদ্রাসায় যেত লজিং খাওয়ার জন্য, কিন্তু ওই রাতটা ছিল একটু ভিন্ন। মাদ্রাসার সকলেই প্রায় ছুটিতে চলে গিয়েছে, আর কিছুদিন পরেই কোনো একটা অনুষ্ঠান ছিল, মানে ধর্মীয় কোনো একটা অনুষ্ঠান ছিল, 2-3 দিন টানা বন্ধ ছিল। তো এই বন্ধের মধ্যে অনেক ছাত্ররা আগে আগে বাড়িতে চলে গিয়েছে, আর আরিফ যেতে পারছিল না, কারণ বড় ছাত্র যারা ছিল, মানে একটু উপর ক্লাসে, তাদের পড়া একটু বেশি ছিল বলে তাদেরকে এই আগের দিন ছুটি দিবে সেটাই বলেছিল। আরিফ যেসব ছোট ছাত্রদের সঙ্গে বা তার বন্ধু যারা ছিল তাদের সঙ্গে যেত,
তারা কেউই সেদিনকে রাত্রেবেলা আরিফের সঙ্গে ছিল না, যার কারণে আরিফের সঙ্গে এরকম একটি ঘটনা হয়তো ঘটে যায়। যদি তার বন্ধুরাও থাকতো তাহলেও হয়তো ঘটতো, কারণ যা ঘটে তা কেউ থাকলেও ঘটে, কেউ না থাকলেও ঘটে। সেই রাতটা ছিল পূর্ণিমা রাত। এশার নামাজ পড়ে আরিফ যাবে কি না সেটাই ভাবছিল, তবে তার বেশ ক্ষুধা লেগেছে। এরকম পরিস্থিতিতে তাকে একাই তার খালা বাড়ি পর্যন্ত যেতে হবে খাবার খাওয়ার জন্য। আরিফ শুনেছে যে ওই রাস্তাটা নাকি খুব একটা ভালো না, কারণ অনেক বড় বড় বাঁশ বাগান আছে এবং খুবই শুনশান এবং বিরান একটা রাস্তা। দুই পাশে তেমন বাড়ি ঘর দৌড় নেই, একটা বাঁশ শুক্ত গাছ এবং ওই রাস্তার দুই পাশে শুধুমাত্র বাঁশ ঝাড়। এত ভয়ানক একটা রাস্তা যে যাওয়ার সময় পাতা মরমর করে এবং সেই মরমর শব্দে আশপাশ কেঁপে ওঠে এরকম একটা জায়গা। তবে জ্যোৎস্না রাত ছিল বলে আরিফের তেমন ভয় লাগলো না, কারণ তাকে বাড়িতে যেতেই হবে এবং খাবার খেয়ে তারপর ফিরে আসতে হবে। এটা না করলে সে রাত্রেবেলা না খেয়ে ঘুমাতে পারবে না। আরিফ একটু সাহস করে রাস্তার মোড় পর্যন্ত আরেক ছাত্রের সঙ্গে আসলো। তারপর বাকি রাস্তাটুকু তাকে একাই হেঁটে যেতে হবে। সেই কাঁচা রাস্তায় নামলো। আসলে রাস্তাটা বেশ ভয়ানক ছিল, যদি কোনো বড় মানুষও যেত তবুও সেই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। আরিফ যখন রাস্তা দিয়ে সামনে পর্যন্ত এগিয়ে আসলো, রাস্তার আশপাশে দুই পাশে গাছের যে ঝাড়গুলো ছিল, ঝাড়গুলো বাতাসে নড়লে কিন্তু মরমর করে। উপরে ভরা জ্যোৎস্না, নিচে সব দেখা যাচ্ছিল। আরিফ খুব দ্রুত গতিতে বাড়ির দিকে হাঁটছিল। সে একটু সামনে যেতেই তার মনে পড়ল, সে যদি আয়াতুল কুরসি পাঠ করে অথবা কোনো দোয়া দরুদ পাঠ করতে করতে যায় তাহলে হয়তো তার অতটা ভয় লাগবে না, তার হয়তো একটু ভালো লাগবে। সেটা সে চিন্তা করেই সে খুব জোরে গলা ছেড়ে দিয়ে প্রথমে আয়াতুল কুরসি, পরবর্তীতে অন্যান্য সূরা কিরাত তিলাওয়াত করতে করতে গেল। বলা বাহুল্য আরিফের কণ্ঠ বেশ সুন্দর ছিল এবং অতটা সুন্দর না হলেও একটু মানানসই, তবে বেশ ভালো কণ্ঠ, সেটা তার কণ্ঠস্বর শুনলে বোঝা যেত। আরিফ সেই কণ্ঠস্বর দিয়ে কোরআন তিলাওয়াত করতে করতে বাড়ি পর্যন্ত প্রায় চলেই আসলো। আরিফের মনে হলো যে একা একা তো আসাই যায়, তবে ওই যে ভয় লাগে, মনে হয় যে পেছন পেছন কেউ আসছে। আরিফ খাওয়া দাওয়া শেষ করে তখন আবার মাদ্রাসায় ফিরতে হবে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে মাদ্রাসায় যেতেই তার কেমন যেন ভয় লাগছে। যখন সে এসেছিল তখন এতটাও হয়তো রাত ছিল না, এখন খানিকটা রাত হয়েছে, হয়তো আধা ঘন্টা 45 মিনিট পার হয়েছে। আগে রাস্তাঘাটে দু একজন লোক থাকলেও বড় রাস্তায় উঠলেও হয়তো লোক দেখা যাবে না। এই জন্য আরিফের একটু চিন্তা হতে লাগলো যে সে কি একা যেতে পারবে নাকি পারবে না, সেটাই সে বুঝতে পারছে না। তারপর সে মনে মনে ভাবলো যদি না যায় তাহলে হুজুর বকবে, কারণ ফজরের সময় যখন রুটিন করা হবে, যখন আরিফকে দেখবে না, তখন তো হুজুর তাকে বকাঝকা করবে এবং মারও দিতে পারে। তাদের মসজিদে একজন নতুন হুজুর এসেছে, সে বেশ মারধর করে এবং বকাঝকা করে, আর আরিফকে তো সে একদিনই দেখতে পায় না। এমন হতে পারে যে ছুটিও দিবে না, দেখা যাবে কি যে শাস্তি দিয়ে দিবে একদিনের, তাতে করে একদিন ছুটি নষ্ট হবে। সেটা ভেবে আরিফ বাসা থেকে বেরিয়ে সে মাদ্রাসার দিকে আসতে শুরু করলো। আরিফের সঙ্গে একটা কোরআন শরীফ ছিল। কোরআন শরীফটা সে গতদিন বাড়িতে রেখে এসেছিল, কারণ শুক্রবার ছিল গতদিন, এবং এটা সে মসজিদের একটা কোরআন শরীফ নিয়ে এসেছে, মানে হচ্ছে মাদ্রাসা মসজিদ ছিল, সেই মসজিদের কোরআন শরীফ, সেটা জায়গা মতো নিয়ে রাখতে হবে। আরিফ কোরআন শরীফটা বুকে জড়িয়ে সে আস্তে আস্তে গুনগুন করে সেই সূরা কিরাত তিলাওয়াত করতে করতে মসজিদের দিকে আসছিল। ওই মুহূর্তে আরিফের কেন যেন মনে হচ্ছিল যে পেছন দিয়ে কেউ যেন তাকে ফলো করছে এবং বাতাসে একটা অদ্ভুত সুঘ্রাণ ভেসে আসছে। সুঘ্রাণটা ছিল বেশ মিষ্টি এবং কোন ফুলের সুঘ্রাণ ছিল সেটা আরিফ আসলে বুঝতে পারছিল না। আরিফ তখন তার পেছনে যে ফলো করছে সেটাকে অগ্রাহ্য করে, কারণ যাওয়ার সময় তার এরকমই মনে হয়েছিল যে পেছন থেকে তাকে কেউ ফলো করছে, কিন্তু আদতেও কেউ ফলো করে না, এগুলো আমাদের মনের ভুল, সেটা মনে করে আরিফ হাঁটতে শুরু করলো। তারপর আরিফ যখন সামনের দিকে হাঁটলো, যেহেতু বাঁশবাগান ছিল, মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ হাঁটছে এবং সে হাঁটার মর্মর শব্দ হচ্ছে। আরিফ এবার সত্যি ভয় পেয়ে গেল, তার গায়ে কাঁটা দিতে শুরু করলো। সে একটু দূরে যেতেই অনেক জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো এবং পড়ার এক পর্যায়ে সত্যি সত্যি কেন যেন মনে হচ্ছিল যে আরিফের পেছনে কেউ একজন আসছে। জ্যোৎস্না রাত। আরিফ একটু সাহস করে পেছন দিকে ঘুরে তাকালো। ঘুরে তাকাতেই আরিফের গায়ের লোম যেন একদম দাঁড়িয়ে গেল, কারণ আরিফ দেখতে পেল তার পেছনে অনেকটা দূরে একটা আলোকিত বস্তু জ্বলজ্বল করছে, এবং সেই জিনিসটা যখন একটু সামনে এগিয়ে আসলো, আরিফ দেখতে পেল একটা মেয়ে যে কিনা অনেকটা উপরে শূন্য হাসছে। তার পা মাটিতে নেই, তার পিঠে এক ধরনের ডানার মতো, অনেকটা ফড়িংয়ের ডানার মতো কিছু একটা ছপছপ করছে, এবং তার পরনে এক ধরনের সাদা পোশাকটা ওরকম কাফনের কাপড়ের মতো সাদা নয়, তবে বেশ প্রাণোজ্জ্বল এবং ঝলমলে।
মেয়েটার চেহারা অতি সুন্দর এবং মেয়েটা আরিফের দিকে এগিয়ে আসছে। সেটা দেখে আরিফ ওরে বাবা গো মাগো বলে চিৎকার করে ওঠে এবং চিৎকার করে সে সেরকমভাবেই ওইখান থেকে এক প্রকার দৌড় মারে, কারণ আরিফ ভীষণ ভয় পেয়েছে। ওই বয়সী একটা ছেলে জঙ্গলের এরকম একটা রাস্তায় যদি এরকম কোনো জিনিস দেখতে পায়, ভয় পাওয়াটা অনেকটা স্বাভাবিক বিষয়। আরিফ সেই জিনিসটা দেখে ভয়ে কোরআন শরীফটা ভালো মতো বুকে জড়িয়ে নিয়ে আবার চিৎকার করতে করতে মাদ্রাসার দিকে দৌড় মারতে শুরু করলো। যেহেতু রাস্তাটা ছিল বেশ লম্বা এবং একটু অনেক বড়, তো সেহেতু আরিফ তার জুতা টুতা ফেলে সেরকমভাবেই খালি পায়ে হাঁটতে শুরু করলো এবং দৌড়াতে শুরু করলো। আরিফ খেয়াল করলো বাঁশ বাগানের ভেতর দিয়ে সেই জিনিসটা ঠিক তার সমান গতিতেই তার সঙ্গে দৌড়ে আসছে। দৌড়ে বলতে সে উড়েই আসছে এবং তার থেকে সেম দূরত্ব। আরিফ যত দূরে দৌড়াচ্ছে না কেন, সেই জিনিসটা তার সাথে সাথে ঠিক তত গতিতেই তার পেছন পেছন আসছে এবং আরিফ সেটা দেখে ভয়ে ওরে বাবা গো মা গো বলে চিৎকার করতে করতে প্রায় অনেকটা চলেই আসলো। সে দেখলো মেয়েটা প্রায় তার কাছে এবং পাশাপাশি দৌড়াচ্ছে। হয়তো তার থেকে মেয়েটার দূরত্ব 3 থেকে 4 হাত এবং মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চেহারা অতি সুন্দর এবং তার ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, চোখে গাঢ় কাজল দেওয়া এবং খুব সুন্দর করে সেজেছে। মেয়েটাকে দেখিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কিন্তু মেয়েটা আরিফ যত দ্রুত গতিতে দৌড়াচ্ছে ঠিক তত দ্রুত গতিতেই আরিফের সঙ্গে সঙ্গে মেয়েটা আসছে। সে যখন রাস্তার মাথায় আসলো, আসার সাথে সাথেই সে উপর খেয়ে রাস্তার উপরে পড়ে গেল, পাকা রাস্তার উপরে পড়ে গিয়ে আরিফের হাতের কিছু একটা অংশ ছুলে গেল এবং পায়ের অংশ ছুলে গেল। ওই সময়ে ওই জায়গা দিয়ে মাদ্রাসারই আরেক বড় ভাই মানে আরেক ছাত্র যাচ্ছিল, সেও বাসা থেকে খেয়ে ফিরছিল। তখন আরিফকে দেখে সে দৌড়ে ছুটে আসে আরিফের কাছে এবং আরিফের হাতে থাকা কোরআন শরীফটা রাস্তার উপর পড়ে যায় এবং সে পড়ে এক প্রকার সেখানে অচেতন হয়ে পড়ে। আরিফকে দেখে তার সেই বড় ভাই তাকে নিয়ে মাদ্রাসার ভিতরে নিয়ে যায় এবং তার হাতে এবং পায়ে বেশ খানিকটা অংশ ছুলে গিয়েছিল। ততক্ষণে আরিফ বেশ খানিকটা ভয় পেয়েছে এবং ভয়ে ওই রাত্রেবেলায় আরিফের শরীরে জ্বর চলে আসে। সকলে যখন তাকে হাতাপাই করে ঘরের ভিতরে নিয়ে যায়, তখন সে বেশ খানিকটা অচেতন ছিল এবং বুঝতে পারছিল যে সকলে তাকে ধরে তার নিজের কক্ষে নিয়ে যাচ্ছে, মাদ্রাসার কক্ষে। মাদ্রাসার কক্ষে নিয়ে তাকে শোয়ানো হলো, হাতে ব্যান্ডেজ করা হলো, ওষুধ দেওয়া হলো। খানিকক্ষণ বাদে আরিফের জ্ঞান ফিরল, কিন্তু ততক্ষণে আরিফের গা জ্বরে পড়ে যাচ্ছিল। এত শর্ট টাইমের ভিতরে যে আরিফের গায়ে জ্বর আসলো কিভাবে, সেটা আরিফ নিজেই বুঝতে পারছিল না। তার জ্বরে যেন মাথা ফেটে যাচ্ছিল। তারপর মাদ্রাসার বড় হুজুর আসলেন, এসে বললেন যে কি হয়েছে। তখন অন্যান্য ছাত্র বন্ধুরা যারা ছিল তারা বলল যে আরিফ আসার সময় ভয় পেয়েছে হয়তো কিছু দেখে, ও একা গিয়েছিল। তখন সেই হুজুর বললেন যে ওর আজকে আসার কি দরকার ছিল, আর ও গিয়েছে যেহেতু ফেরতে কোনো দরকার ছিল না, আর ওর সঙ্গে যারা যায় তারা কোথায়। তো সকলে বললো যে সকালে তো চলে গিয়েছে, ওদের বাসা অনেক দূরে, সেজন্য অগ্রিম ছুটি নিয়ে চলে গিয়েছে। একথা বলার পর হুজুর রেগে গেলেন, বললেন কি যে এরকম একটা ছেলেকে তোমরা একা পাঠাই দিচ্ছ এরকম একটা জঙ্গলের রাস্তায়, এটা কি ঠিক হয়েছে? তারপর সকলে চুপচাপ রইল। আরিফের গায়ে তখন প্রচন্ড জ্বর। হুজুর তখন দোয়া পড়ে আরিফের গায়ে ফু দিয়ে দিলেন, একটু পানি পড়া দিলেন, আর বললেন দুটো নাপা খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। নাপা খাওয়ানোর পর আরিফের শরীরের জ্বর যেন কোনোভাবেই নামছিল না। ওদিনকে এত পরিমাণ জ্বর ছিল তার শরীরে যে তার শরীরের জ্বরের প্রভাবের কারণে সে এত পরিমাণ ভয় পেয়েছে যে তার প্রভাবে জ্বর চলে এসেছে। যাই হোক, মাদ্রাসায় একদিন ছিল, পরের দিন আরিফের খালু এসে তাকে বাড়ি থেকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আরিফের খালা বলে, তোকে আমি নিষেধ করেছিলাম যে তোকে যাওয়ার দরকার নেই এত রাত্রেবেলা, হুজুরকে আমি দেখে নিব, কিন্তু তুই চলে গেলি। এখন দেখ কি অবস্থা। দিনের বেলা যাই তাই আরিফ খানিকটা সুস্থ থাকে, কিন্তু রাত হলেই তার জ্বরের প্রভাব এত পরিমাণ বাড়ে যে জ্বরে সে শুধু বিলাপ বকতে থাকে। বলে কি যে ওই সাদা জামা পরা মেয়েটা, ওই জিনিসটা। আরিফের খালা তখন বলে, তুই কি দেখেছিস, কি দেখে ভয় পেয়েছিস? সে শুধু জ্বরের ঘরে বলে যে ওই সাদা জামা পরা মেয়েটা, আর কোনো কিছু বলে না। সকলে দেখে তার খারাপই লাগতে শুরু করলো। তখন সে চিন্তা করলো যে তাকে একটা মানে আরিফকে একটা হুজুর দেখাবে, ভয় পেয়েছে, একটু ঝাড়ফুঁক করালে হয়তো সে ঠিক হয়ে যাবে। পরের দিন সকালবেলা সেটাই করবে সিদ্ধান্ত নিল। আরিফকে বারান্দার একটা রুমে ঘুমাতে দেয়, যে রুমের ভিতরে হচ্ছে গিয়ে বারান্দার একটা রুম আছে, একটা খাট আছে, এবং সেই খাটে হচ্ছে আরিফ এসে ঘুমায় এবং ওইটা ওর রুমই, ওর খালা ওর জন্য ওই রুমটা বরাদ্দ রেখেছে। ও যখন মাদ্রাসা থেকে আসে তখন ওইখানেই পড়াশোনা করে এবং থাকে। তো তাকে ওই রুমের ভিতরে ঘুমাতে দেওয়া হয়েছে। ওই রুমের যে জানালা আছে সেই জানালা খুললে সরাসরি সামনে উঠান, এবং উঠান পেরোলেই একটা ভিটা পড়ে আর কি, সেখানে শুধু ঘন এবং খুবই বড় বড় গাছ লাগানো থাকে। তো অর্ধেক রাতে আরিফের আচমকা ঘুম ভেঙে যায় এবং তখন তার শরীরে জ্বর আছে অনেকটা, এবং সে নাপা খাওয়ার পরেও তার জ্বর আসলে তেমনভাবে কমছিল না, এরকম একটা
কঠিন জ্বর তার শরীরের ভিতরে বাসা বেঁধে আছে। তো ওই মুহূর্তে আরিফের যখন চোখ খোলে, আরিফ দেখে কি যে জঙ্গলের ভিতর থেকে একটা আলোকিত বস্তু তার দিকে এগিয়ে আসছে, এবং যখন একটু কাছাকাছি আসে তখন দেখে কি যে সেই মেয়েটা, যেই মেয়েটা সেদিনকে সে দেখেছে। তো কিন্তু আরিফের নড়াচড়ার কোনো বল ছিল না, সে কথাও বলতে পারছিল না ঠিক মতো, এরকম অবস্থা ছিল তার। আরিফ কোনো কিছু বলতে পারছিল না। সেই আলোকিত বস্তুটা মানে মেয়েটা জানালা ভেদ করে ঘরের ভিতরে ঢুকলো এবং ঢুকে আরিফের পাশে বসলো। পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং বলতে লাগলো যে আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে, তোমার সঙ্গে ওরকমভাবে দেখা দেওয়া বা ওরকমভাবে কথা বলা আমার ঠিক হয়নি, এই জন্য হয়তো তুমি ভয় পেয়েছো। আরিফ তো কোনো কিছু বলতে পারছিল না, সে খানিকটা মানে চুপ হয়ে গেল মেয়েটার কথা শুনে, এবং মেয়েটা খুব আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মেয়েটার বয়স বেশি না, আরিফের থেকে হয়তো অল্প একটু বেশি হবে বা ওর বয়সী, তবে মেয়ে মানুষের বয়স বোঝা যায় না, তার শরীর অনেকটা ভালো গ্রোথ থাকলে মনে হয় কি যে বেশ বয়স্ক। তবে মেয়েটা বেশ সুন্দরী ছিল, বেশ সুন্দর করে সেজেছে, তার পরনের জামাটা জলজল করছিল। আরিফ সেটাই দেখলো। সে কি স্বপ্নে দেখেছে নাকি বাস্তবে দেখেছে সেটা সে বলতে পারবে না, কিন্তু মেয়েটা তাকে বলল যে আরিফ, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার কাছে আসিনি, তোমাকে আমার ভালো লেগেছে এই জন্যই তোমাকে দেখা দিয়েছিলাম, কিন্তু তুমি ভয় পেয়ে আমার কথা না শুনে চলে গিয়েছিলে সেদিনকে। আমি তোমাকে ভয় দেখানোর জন্য তোমার পিছন পিছন আসছিলাম না, আমি মূলত তোমাকে যাওয়ার সময় তোমার সরলতা এবং তোমার কণ্ঠে তিলাওয়াত শুনে আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি তোমাকে দেখা দিয়ে শুধুমাত্র বলতে চেয়েছিলাম যে তুমি খুব সুন্দর তিলাওয়াত করো, এছাড়া বেশি কিছু না। এই কথা বলার পর আরিফ তো তখন সেগুলো শুনলো, শোনার পরে মেয়েটা তার মাথায় হাত বুলিয়ে দিল এবং তাকে যাওয়ার সময় কোনো একটা পানীয় খাইয়ে গেল, যে পানীয়টা আরিফ আসলে খেতে চায়নি, তবুও সে জোর করে খাওয়ালো। আরিফ পুরোটা খেলো না, অল্প একটু খেলো, তারপর সে ঘুমিয়ে পড়লো, মানে তার ঘুম চলে আসলো এবং ঘুমিয়ে পড়লো। এর পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙলো, সে চিৎকার মেরে উঠে পড়লো। তার চিৎকারের শব্দ শুনে তার খালা এবং খালা তো বোন ছিল, ভাই ছিল, ওরা দৌড়ে আসলো, বলে কিছু কি হয়েছে। তখন সে তার খালাকে বলতে লাগলো ওই মেয়েটা। তো সে খালা বলছিল কি যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই কোনো জিনিস দেখে ভয় পাইছিস, কোনো পেতনি টেতনি বা কোনো মূর্তি টুর্তি দেখে ভয় পাইছিস, হুজুর আসুক তারপরে আমি দেখি কি করা যায়। তো তারপর হুজুর হচ্ছে গিয়ে আসলো, দিন দুপুরবেলা নামাজ পড়ানো শেষে হুজুর আসলো। তো আরিফের তো ছুটি এমনিতেই মাটি, কারণ সে 3 দিনের জন্য এখানে এসেছিল, 3 দিন তো এমনিতেই এরকম বিছানায় কাটিয়ে দিয়েছে। আর গত রাত্রে যা ঘটনা ঘটেছে সেটা তো স্বাভাবিক ছিল না, সেটা অস্বাভাবিক ঘটনা ছিল। তো সে স্বপ্ন দেখেছে নাকি অন্য কোনো কিছু সে বুঝতে পারছে না, কারণ তার জ্বরের ঘরে সে বুঝতে পারেনি। তো ওই দিন সকাল থেকে আরিফের আর জ্বর আসেনি। সাধারণত দিনের বেলা তার শরীর খুব দুর্বল থাকে এবং খারাপ থাকে, কিন্তু আরিফ যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে তখন থেকে তার শরীর একদম চাঙ্গা, আগের মতো সেরকম বল পাচ্ছে, দুর্বল নেই। এই সমস্ত নিয়ে আরিফ হচ্ছে কি হুজুরের সঙ্গে দেখা করলো। তো হুজুর যখনই আসলো এবং হুজুর আসার পর আরিফকে একটু দেখলো, চোখের নিচে, চোখের ওপরের সমস্ত জায়গায় দেখলো এবং দেখে একটু ঝাটফুক করে বললো কি যে ওর উপরে একটা পরীর আছর আছে, যে পরীটা হচ্ছে গিয়ে ওকে সেদিনকে বাঁশবাগানের এখান থেকে দেখেছে, এবং ওই পরীটার জন্য দেখে ওকে ওর শরীরে জ্বর চলে আসছে, এবং ওর থেকে বাঁচানোর জন্য আমি যা করার সমস্ত কিছু করব। তো খালা শুনে একটু ভয় পেয়ে যায়। খালার আবার কোনো ছেলে ছিল না, যার কারণে খালা আমাকে সবসময় তার নিজের ছেলের মতো করেই দেখতো আর আমাকে ভালোবাসতো ছোটোবেলা থেকেই। খালা আমাকে গল্প বলে যে ছোটোবেলায় যখন আমার জন্ম হলো তখন আমার খালার বিয়ে হয় নাই। তো সেই সময় খালা সবসময় আমাকে কোলে পিঠে রাখতো, আমাকে আদর যত্ন করতো সবসময়। মানে আমি আম্মুর কাছ থেকে বেশি খালার কাছেই ছিলাম, এবং 2 বছর পর্যন্ত খালা হচ্ছে গিয়ে আমাকে এরকমভাবে আদর যত্ন করছে। আম্মু তখন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে এসে থাকতো মাঝে মধ্যেই। তো ওই টাইমে খালা হচ্ছে গিয়ে সবসময় আমাকে দেখভাল করেছে ছোটোবেলায়। তো সেই হিসাবে আমার প্রতি খালার বেশ একটা ভালো মায়া দরদ আছে, এই জন্য হয়তো সেরকম করে। এরপরে তো খালার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে খালার প্রায় 2টা মেয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ছেলে হয়নি। চেষ্টা করে যাচ্ছে কিন্তু ছেলে হয়নি, কিন্তু সেই হিসাবে খালা আমাকে বেশ পছন্দ করে, আমাকে বেশ ভালোবাসে। তো যাই হোক, এরকম করে হচ্ছে কি আমার ওই দিনকে হুজুর দুপুরবেলা আসে এবং খালা তো কান্নাকাটি করতেছে। তো তখন হুজুর বলে কি যে আরিফের এরকম অবস্থা, ওকে একটা তাবিজ দিয়ে যায়, তাবিজ দিয়ে গেলে হয়তো ও সুস্থ হয়ে যাবে এবং ওই পরীটা ওরা পেছন ছেড়ে দিবে। তো ওই সময় আরিফের হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে যাওয়া হয় এবং কোমরে একটা তাবিজ দেয়, বলে কি যে তাবিজগুলো যেন না খোলা হয়, তাবিজগুলো খুললেও সমস্যা হবে। এরকম করে যদি ও 7 দিন এই তাবিজটা পরে এবং 7 দিন ঘর থেকে না বের হয়, মেনে বেঁচে চলে, তাহলে হয়তো ওর আর কোনো সমস্যা হবে না, ও এরপরে সমস্ত কিছু মানিয়ে নিতে পারবে, বা ওই পরীটা ওর কাছে আর আসবে না, জিনটা ওর কাছে আসবে না, সেহেতু এটা তোমরা দেখো। তো খালা আমাকে বোঝায় বললো যে দেখ আরিফ, তুই বের হোস না ঘর থেকে, এই পরীটা জিন পরী আসল খুবই খারাপ জিনিস, তুই মাদ্রাসায় পড়িস আর সেদিনকে একা একা যাতায়াত করতেছিলি, এই জন্য হয়তো জিন পরীটা তোকে দেখে
তারা তোকে নিয়ে যেতে চায় বা এরকম কোনো কিছু, এবং ওরা খারাপ হয়, ওরা ভালো হয় না, সে তো তোর যাওয়ার দরকার নেই। তুই এই ঘর থেকে 7 দিন বের হইস না, ঘরের ভিতরে থাকিস, আর রাত্রেবেলাতে একদমই বের হবি না, রাত্রেবেলা দরজা জানালা বন্ধ করে তারপর ঘুমাবি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এমনিতেও জিন পরিতে আমি ওই সময়টাতে ভয় পেতাম প্রচুর পরিমাণে। আর আগের দিন রাত্রেবেলা ওই পরি মেয়েটা আসলে আসছে কিনা বা কি সেটা তো আমি জানতাম না। তো সে আহ, আমার কাছে আসবে না সেই বিধায় আমাকে হচ্ছে গিয়ে আরিফকে হচ্ছে গিয়ে তাবিজ পরানো হয়েছে। তো আরিফ ওই বিষয়ে বেশ সতর্ক, সে জিন পরিতে ভয় পায় এবং জিনের আছর যেন তার উপর না পড়ে, সেই জন্য সে সন্ধ্যা থেকে সেই তাবিজ পরে জানালা বন্ধ করে সে ঘুমায়। তো এরকম করে আরিফ হচ্ছে গিয়ে প্রায় 4-5 দিন এরকমভাবে কাটলো আরিফের, এবং 4-5 দিন ওর আর তেমন জ্বর আসেনি, এবং রাত্রেবেলা ওর একা একা ওইখানে থাকতো। কিছু সমস্যা হলে খালাকে ডাক দিত, এবং ওর 4-5 দিন কোনো সমস্যা হয়নি, ও হাতে তাবিজ টাবিজ পড়েছিল। তো 6ষ্ঠ দিনের মাথায় হচ্ছে কি আরিফের যে ঘর, সেই ঘরের জানালা যে ছিল সেই জানালাটা ও খুলে ঘুমায়, কারণ ওদিন বেশ গরম পড়েছিল আর ওদিন বিদ্যুৎও ছিল না ঘরে, যার কারণে ও জানালা বন্ধ করে ঘুমালে ওদিক দিয়ে হচ্ছে বাতাস আসে, বাইরে থেকে বাতাস আসে, এবং সেই বাতাস ঘুম ভালো হয়। তো আরিফ জানালাটা খুলতে চায়নি, কিন্তু যেহেতু একটু গরম পড়ছিল, সেহেতু এই গরমের ভিতরে ঘরে আসলে ঘুমানো সম্ভব না। তখন জানলা খুলে দেয়। জানলা খোলার পরে ও তো মনে করে যে কোনো সমস্যা নেই, 7 দিন হয়ে গেছে, ও 7 দিন হচ্ছে কি ওই দিন ধরে কাউন্ট করছে, 7 দিন পরে খুললে কোনো সমস্যা হবে না। তো 7 দিন কাউন্ট করে ও তখন খুলে ফেলে। তো তখন 7 দিন পার হয়নি, 6ষ্ঠ দিন পার হয়েছে। তো আরিফ তখন ঘুমাইছে। আচমকা রাত্রেবেলা আরিফের ঘুম ভেঙে সে খেয়াল করে যে জানলাটা খোলা, এবং সে দেখে ভয় পেয়ে যায়, এবং ওই মুহূর্তে জানালা দিয়ে তাকে ইশারা দিয়ে কেউ ডাকতেছে, এবং আরিফকে বলতেছে যে আরিফ তুমি এটা খুলে ফেলো, মানে ইশারা দিচ্ছে, হাতের তাবিজ খুলে ফেলার জন্য ইশারা দিচ্ছে। কিন্তু আরিফ সেই মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। এতদিন তো আরিফ মেয়েটাকে এরকমভাবে দেখেনি, সেদিনকে ভয়ে ভয়ে দেখেছিল, কিন্তু আর এর আগের দিন তো জ্বরের ঘরে দেখেছে এবং তাকে সেবা যত্ন করেছে। তো আরিফের কেন যেন মনে হতে লাগলো যে নিশ্চয়ই এই পরি মেয়েটা তার কোনো ক্ষতি করবে না, বা তাকে হয়তো তার ভালোর জন্যই হয়তো। তো মেয়েটা জানলার কাছে এগিয়ে আসলো। তো আরিফ মেয়েটাকে এবার খুব ভালোভাবে দেখলো, ভালোভাবে খেয়াল করে দেখলো যে মেয়েটা খুব সুন্দরী এবং তার বয়সী, এবং আরিফের যেহেতু কোনো বন্ধু বান্ধব ওরকমভাবে নেই, তো সেহেতু মেয়েটা তার বন্ধু হতে চাচ্ছে, সেমনটাই আরিফের মনে হলো। তো আরিফ জানালার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে জিজ্ঞেস করলো যে তুমি কে, এবং তুমি আমার পিছনে কেন লেগেছ, আমাকে নিয়ে যেতে কেন চাও? তো মেয়েটি তখন বলল যে আমার নাম নূরজাহান, আমি একটা পরী, আমি ওই পরীর জগৎ থেকে এসেছি, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমার ক্ষতি করার জন্য এখানে আসিনি, বা তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি। সেদিনকে তুমি আমাকে দেখে ভয় পেয়েছো, এই জন্যই মূলত আমি তোমাকে সুস্থ করার জন্য মাঝখানে এসেছিলাম। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা কারোর কোনো ক্ষতি করি না, বিশেষ করে মানুষেরও কোনো ক্ষতি করি না, আমরা কোনোভাবে মানুষের সঙ্গে দেখাও দিই না। কিন্তু সেদিন তোমাকে দেখে আমার ভালো লেগে গিয়েছিল, এই জন্য তোমাকে দেখা দিয়েছিলাম। তাছাড়া আমরা মানুষকে কিন্তু খুব সহজে দেখা দেই না, বুঝতে পারছো? তো আরিফের নূরজাহানের কথা শুনে খানিকটা বিশ্বাস হয়। তো সে বলে কি যে আচ্ছা বুঝতে পেরেছি, তুমি যদি খারাপ হতে তাহলে তো আমার ক্ষতি করতে এতদিন, কিন্তু আমার ক্ষতি করনি বা আমাকে কোনোভাবে খারাপ কোনো কিছু করনি, তার মানে তুমি ভালো একটা পরী, তাই না? নূরজাহান তখন বলল যে হ্যাঁ আমি ভালো একটা পরী, এবং আমাকে তোমার খুব ভালো লেগেছে। তো এই কথা বলার পর আরিফ তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আসলে আমি ভুল বুঝেছিলাম তোমাকে, তুমি তো বেশ ভালো। তো সে জানালার কাছাকাছি এগিয়ে আসে। তো আরিফের কাছাকাছি যখন নূরজাহান আসে, আরিফের তখন তার গায়ের ঘ্রাণ, তার চেহারা দেখে এত বেশি ভালো লাগে। নূরজাহানের গায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বলে সবসময়, ফুলের একটা সুরভি। তো তখন আরিফ জিজ্ঞেস করে যে তোমার এই সুরভিটা কোত্থেকে আসছে, খুব সুন্দর ঘ্রাণ। ও তখন বলে এটা আমার গায়ের ঘ্রাণ, আমাদের গায়ে সবসময় নানান সুগন্ধি মেখে আমরা ঘোরাঘুরি করি, এবং এটা আমাদের ভালো লাগে, আমাদের শরীরের সঙ্গে মিশে একটা অন্যরকম স্মেল তৈরি করে। তো নূরজাহান মেয়েটি আরিফের মতোই ওরকম সুন্দর, ওরকমভাবে ওরকম বয়সী ছিল এবং বেশ সুন্দরী ছিল, এবং আরিফের বয়সী। তো সে নূরজাহানকে বলল আচ্ছা ঠিক আছে, আমি আসলে বুঝতে পারিনি। তখন সে তার হাতের তাবিজটা খুলে ফেলে। তাবিজ খুলে ফেলার সঙ্গে সঙ্গে নূরজাহান ঘরের ভিতরে প্রবেশ করে, এবং প্রবেশ করে ঘরের ভিতরে একটা চেয়ারে বসে। তো আরিফ তখন বলে যে আমি বুঝতে পারিনি যে তুমি আমার হেল্প করার জন্য এসেছো, আমি তখন ভয় পেয়েছিলাম, তো তুমি আমাকে দেখলে কিভাবে, আর আমার পেছন পেছন কিভাবে আসলে, এটা আরিফ তখন নূরজাহানকে জিজ্ঞেস করলো। তো নূরজাহান পরীটা যখন বলল যে আসলে আমরা মানুষের জগতে তেমন একটা আসি না বা মানুষের সঙ্গে মিশিও না। তো দিন ছিল পূর্ণিমা, আমি বাঁশবাগানের একটা ঝাড়ের উপর বসে তখন হচ্ছে গিয়ে জ্যোৎস্না দেখছিলাম। আমরা এরকমভাবেই জ্যোৎস্না রাতে মাঝে মধ্যে বের হই। তো ওই মুহূর্তে তুমি ওই পাশ দিয়ে যাচ্ছিলে, এবং যাওয়ার সময় খুব সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে করতে যাচ্ছিলে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তখন তোমার কাছে এগিয়ে এসে তুমি যতক্ষণ তিলাওয়াত করছিলে ততক্ষণই আমি তোমাকে দেখতে থাকি। তারপর তুমি একটা বাড়ির ভিতর ঢুকে যাও। তো আমি ভেবেছিলাম না যে তুমি বের হবা,
আর আমার ইচ্ছাও ছিল না যে তোমাকে আমি দেখা দিব বা তোমার সাথে কথা বলবো, এরকম কোনো ইচ্ছা ছিল না। তো আমি সেখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম, তোমাকে বের হওয়ার উদ্দেশ্যে না, আমি মূলত এখানে বসে চলে যেতাম এখান থেকে। কিন্তু দেখলাম যে তুমি আবার বের হয়েছে এবং বের হয়ে গুনগুন করতে করতে যাচ্ছিলে। তো ওইটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি আসলে তখন নিজেকে সামলাতে পারিনি তোমার সঙ্গে কথা বলার জন্য, যে তুমি এত সুন্দর করে এরকম করে কীভাবে তুমি তোমার কণ্ঠ সুন্দর কীভাবে তুমি তিলাওয়াত করছো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা বলার জন্যই মূলত হচ্ছে কি আমি তোমার কাছাকাছি আসতে চেয়েছিলাম এবং তোমাকে দেখা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি মূলত আমাকে দেখে ভয় পেয়েছো এবং ভয় পেয়ে দৌড়াতে শুরু করেছো। তো আমি তোমার কাছে এসে তোমাকে বলতে চেয়েছিলাম যে না, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার কোনো ক্ষতি করবো না, কিন্তু তার আগেই তুমি দৌড়ে চিৎকার চেঁচামেচি করে একদম রাস্তা পর্যন্ত চলে গেলে। তো আমি তখন পিছু ছেড়ে দিই তোমার, যে তুমি ভয় পাবে, কিন্তু আলটিমেটলি যা ঘটলো তা হলো তোমার হাতে যে ক্ষত সৃষ্টি হলো, তুমি পড়ে গেলে। তো ওইটা আসলে আমার ভালো লাগেনি, আমি দেখিনি যে তুমি পড়ে গিয়েছো। আমি হচ্ছে সেদিন রাত্রেবেলা যখন তোমার কাছে আসলাম, আসার পরে তোমার শরীরে এরকম ক্ষত দেখে আমি বুঝতে পেরেছি যে তুমি পড়ে গিয়েছো। তো আমি আসলাম না তোমার কাছে, মূলত তোমার জ্বর হয়েছে আমাকে দেখে, এটা সারানোর জন্য এসেছিলাম এবং দেখলাম যে তোমার হাতের বেশ খানিকটা জখম হয়েছে এবং ক্ষত হয়েছে, এই জন্য তোমার কাছে আমি এসেছি। আলটিমেটলি তোমার কোনো ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি, বুঝতে পারছো? তখন আমি বললাম যে হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আসলে ঘটনাটা হয়েছে কি, আমি ভয় পেয়েছিলাম, এরকম জিনিস তো কখনো দেখিনি, আর পরি তো আর প্রত্যেকদিন দেখি না, তোমাকে প্রথমবার দেখলাম। তো এই কথা আরিফ বলার পর তখন নূরজাহান বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখন যাই। যাই হোক, তুমি আমাকে খারাপ ভাবনি বা আমাকে ক্ষতিকারক কোনো কিছু ভাবনি, আমি যে তোমার কাছাকাছি এসেছি এই কথা কিন্তু কাউকে বলো না। আর তাবিজ টাবিজ পড়ার দরকার নেই, আমি তোমাকে কোনো ক্ষতি করবো না বা তোমার কাছে এসে তোমাকে নিয়েও যাবো না, এরকম কোনো কিছু করবো না। তো এই কথা বলার পর তখন নূরজাহান পরীটা চলে যায় এবং আরিফ তখন ঘুমিয়ে পড়ে। তো আরিফের মনে বেশ আনন্দ ছিল, কারণ হচ্ছে গিয়ে পরী মেয়েটা তার সঙ্গে কথা বলেছে এবং নূরজাহান যে কিনা একটা পরী, স্বাভাবিক কোনো মানুষ না, অন্য জগৎ থেকে আসা কেউ। এর আগে হয়তো আরিফ এত খুশি বা এত আনন্দিত কখনো হয়নি, তার বাবা মা মারা যাওয়ার পর থেকেই আরিফ যেন কেমন মন মারা হয়ে গিয়েছিল। কিন্তু নূরজাহানের সঙ্গে দেখা হওয়ার পরে ওই রাত থেকেই আরিফের জীবনে কেমন যেন একটু অন্যরকম আনন্দ নেমে আসে। তো আরিফের 7 দিন পূরণ হয়ে যায় এবং সেই হুজুর এসে দোয়া দরুদ পড়ে দিয়ে বলে কি যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হবে না, পরীটা তোমার কাছে আর আসবে না। এর মাঝখানে এসেছিল কিনা বা তোমরা দরজা খুলেছিলে কিনা? তো আরিফ বলে কি যে না, আর মাঝখানে আসেনি বা খুলেনি, মিথ্যা কথা বলে এবং তার হাতে তখন তাবিজটা পরে যে তাবিজটার ভিতরে কোনো কিছু ছিল না, শুধু তাবিজ পরেই ছিল, ভিতরে সমস্ত কিছু ফেলে দিয়েছে, কারণ তার সঙ্গে তো মানে পরিমেটার সঙ্গে তো আরিফের তখন ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, একদিন কথা বলেছে, কেন যেন পরিটার প্রতি তার আকর্ষণ বোধ হতে শুরু করেছিল তখন। তো রাত্রেবেলা তখন হুজুর চলে যায়, আরিফ পরের দিন সকালবেলা উঠে মাদ্রাসায় যায়। তো এই কয়েকদিন আরিফ ছুটিতে ছিল এবং আনন্দেই ছিল, সকলে বলছিল যে আরিফের ছুটি হয়েছে, বেশ ভালো হয়েছিল। সাধারণত এতদিন মাদ্রাসা থেকে ছুটি দেয় না। যেদিন থেকে আরিফ মাদ্রাসায় ফেরত যায় সেদিন থেকে আরিফের সঙ্গে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা, কারণ আরিফ জানে যে তার সঙ্গে একটা পরী আছে। এতদিন তার সঙ্গে যা ঘটেছিল সেটা আরিফ ভয়ে ভয়ে সমস্ত কিছু নিজে হজম করেছে, কিন্তু এর পরবর্তীতে আরিফ তো সব কিছু জানতো। মাদ্রাসায় যেদিন যায় সেদিন থেকে আরিফের মনের মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস ছিল, কারণ একটা পরী তাকে দেখা দিয়েছে এবং সেটা একটা ভালো পরী। এর আগে আরিফ মাদ্রাসায় তার অনেক বন্ধু বান্ধব এবং বড় ভাইদের কাছ থেকে জিনপরের ঘটনা শুনেছে। সাধারণত মাদ্রাসাগুলোতে গসিপ হতো এরকম যে 27 পারা বা 28 পারা হলে অনেক পরী আছে বা জিন আছে যারা মানুষের কাছে আসে এবং তাদের ঘাড়ে ভর করে। এটা অনেকবারই আরিফ অনেকের কাছ থেকে শুনেছে, কিন্তু জীবনে কখনো দেখেনি। তবে আরিফের সঙ্গে এরকম একটা আকস্মিক ঘটনা ঘটবে সেটা আরিফ কখনো চিন্তা করেনি। আরিফের তখন বয়স 14-15 বছর, নতুন প্রেমে পড়ার বয়স, তখন বয়স সন্ধিকাল। আরিফ মেয়েটাকে দেখে যে পছন্দ করেছে সেটা আরিফের মনের ভিতরে গেঁথে আছে, কিন্তু ভালোবাসা জিনিসটা সেটা তার এমনি এমনি আসে না। তবে মেয়েটা সুন্দরী, সেটা আরিফ বেশ ভালোভাবে তার মনের ভিতরে লালন করেছে। আরিফ যখন মাদ্রাসায় ফিরে যাওয়ার পরে আরিফকে সকলে জিজ্ঞেস করে যে কিরে, তুই ভয় পেয়েছিলি কিসের জন্য? আরিফ তখন বলে যে একা একা আসতে গেলে একটু ভয় পাই। আরিফের হাতে সকলে তাবিজ দেখে বলে নিশ্চয়ই তুই ওইখানে একা একা গিয়ে কোনো পেতনি দেখেছিলি, তাই না? ভয়ে একদম তাবিজ পরে ফেলছিস। আরিফের সকল বন্ধুরা তাকে এরকম ভাবেই টিটকারি দিতে শুরু করেছিল তখন, কিন্তু আরিফের সঙ্গে কি আছে সেটা তো আরিফ জানে। এর পরের দিন রাত্রেবেলা মাগরিবের নামাজ পড়া শেষে সকলে আবার লজিং খাওয়ার জন্য বাড়ির দিকে যেতে শুরু করলো। আরিফের সঙ্গে এবার তার বন্ধু বান্ধব এবং বড় ভাইরা ছিল, যারা কিনা ওই গ্রামেই লজিং খাওয়ার জন্য যেত। আরিফ সেই রাস্তা দিয়ে সেই বাড়ি পর্যন্ত পৌঁছালো এবং আসার সময় আরিফ খেয়াল করলো যে তার পেছন পেছন বাঁশ দিয়ে সেই পরীটা আসছে।
আরিফ সর্বপ্রথম সেই পরীর গায়ের ঘ্রাণটা পেল, কারণ সে নিজে সেই ঘ্রাণটা পরিচিত এবং সে ঘ্রাণটা বেশ ভালোভাবেই পায়। তো আরিফ তখন সেই ঘ্রাণটা নিতে শুরু করলো। আরিফের সকল বন্ধুদেরকে সে বলল, একটা ঘ্রাণ পাচ্ছিস না? খুব ভালো সুন্দর ঘ্রাণ। তার বন্ধুরা বলল, কই না তো, আমি তো কোনো ঘ্রাণ পাচ্ছি না। আরিফ ঘ্রাণ পার কিছুক্ষণ পরেই খেয়াল করলো যে বাঁশবাগানের পাশ দিয়ে ঠিকই উড়ে সেই পরীটা তার পাশ দিয়ে যাচ্ছে। আরিফ পরীটার দিকে তাকিয়ে রইল। সকলে তাকে বলল যে কি দেখছিস ওদিকে, মিটির মিটির করে আবার হাসছিস? আরিফ তখন বলল, কই না তো, কিছু না। সত্যি তোরা ঘ্রাণ পাচ্ছিস না? ওরা তখন বলল, কই না তো। তার মানে আরিফ বুঝতে পারলো যে পরীটা শুধুমাত্র তাকেই দেখা দেয়, আর কাউকেই দেখা দেয় না, এবং সেই শুধুমাত্র এই পরীটাকে দেখতে পায়। সে ওইগুলো চিন্তা করে হাঁটতে শুরু করলো এবং মাদ্রাসায় এসে সে এক প্রকার খুশি এবং আনন্দিতই ছিল, কারণ পরী মেয়েটা তাকে দেখে তার সঙ্গে আসছে, দেখছে, তাকে প্রতিদিন দেখা দিচ্ছে। সে এখন আর একা একা ওই রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে না, কারণ গেলে পরীটা তাকে যে সাথে করে নিয়ে যাবে সেটাই আরিফ বুঝতে পেরেছিল। মাদ্রাসায় আসার পর 3-4 দিন কেটে গিয়েছিল এবং ওই দিন প্রথমবারই আরিফ রাস্তায় তাকে দেখেছিল সকলের সঙ্গে। আরিফ তখন তার নিজের যে রুম ছিল সেই রুমে ঘুমাচ্ছিল। এই কয়েকদিন তারপর বেশ চাপ গিয়েছে, কারণ তার পরীক্ষা ছিল। পরীক্ষার মাঝখানে আরিফ তেমন কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারেনি। তো পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন রাত্রেবেলা আরিফ ঘুমিয়েছিল। তো আচমকা আরিফের ঘুম ভেঙে গেল সেই ঘ্রাণটা শুনে, কারণ হচ্ছে ঘ্রাণটা খুব তীব্রভাবে কোথা থেকে যেন আসছিল, বাতাসের সঙ্গে মিশে। আরিফ তখন ঘুম থেকে উঠে গেল, উঠে সে বসে পড়ল। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আরিফ তখন মাদ্রাসার বারান্দায় আসলো। তাদের বিল্ডিং কেমন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ছাদের সিঁড়িটা তখন পরিপূর্ণভাবে হয়তো তৈরি করা হয়নি, রড বেরিয়ে আছে, কিন্তু ছাদ পর্যন্ত যাওয়া যায়। আরিফ তখন সেই ছাদের সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল, কারণ ঘ্রাণটা তীব্রভাবে ওদিক দিয়ে আসছিল। আরিফ ছাদে যাওয়ার পর এদিকে ওদিকে খুঁজতে থাকে। তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, নূরজাহান, তুমি কি একটু আসবে এখন? নূরজাহান কিন্তু ওইখানে ছিল। আরিফ এগুলো বলতে লাগলো যে, নূরজাহান, তোমাকে খুব মিস করছি আমি, কেন যেন তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। কারণ ওই দিন রাতের পরে নূরজাহানের সঙ্গে আরিফের তার তেমন কোনো দেখা হয়নি। আরিফ নূরজাহানের জন্য অপেক্ষা করছিল সে ছাদে এবং বলছে যে, নূরজাহান, আমি জানি তুমি আশেপাশে আছো, কারণ তোমার গায়ের ঘ্রাণ আমি শুকতে পাচ্ছি। ঠিক তখনই আরিফ পেছন দিকে খেয়াল করে দেখতে পেল যে সত্যি সত্যি নূরজাহান তার পেছনে রয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। আরিফ সঙ্গে সঙ্গে দৌড়ে নূরজাহানের কাছে গেল। আরিফের বুক ধরফর করছে তখন। সে তখন নূরজাহানকে দেখে বলল যে, নূরজাহান, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে, আমার বন্ধু হবে তুমি? নূরজাহান তখন বলল, তোমার বন্ধু হওয়ার জন্যই তো এসেছি, কিন্তু তুমি যে আমার সঙ্গে দেখাই করছো না কয়েকদিন ধরে, ব্যাপার কি? আরিফ তখন বলল যে, আসলে আমার পরীক্ষা চলছে, তো পরীক্ষার ভেতরে আমি বাইরে বের হতে পারি না, সবসময় পড়াশোনার মধ্যে থাকি। ওই লজিং খাওয়ার সময় তোমার সঙ্গে একদিন দেখা হয়েছিল, ওই, তাছাড়া আসলে সময় সুযোগ নেই। এখন এই যে সময় আছে, আজকে থেকে তুমি চাইলে আমার সঙ্গে প্রত্যেকদিনই দেখা করতে পারবা এবং আমরা প্রত্যেকদিনই খেলা করব, ঠিক আছে? গল্প করবো এখানে। নূরজাহান তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে প্রত্যেকদিন গল্প করব, কিন্তু তুমি বাড়িতে যাবে কবে? বাড়িতে গেলে তোমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে, তোমার নিজের রুম আছে, সেখানে বসে গল্প করতে আমার খুব ভালো লাগে, তোমার সঙ্গে থাকতে ভালো লাগে। নূরজাহানের এই কথা শুনে আরিফের মনের মধ্যে যেন লাড্ডু ফুটতে শুরু করলো, কারণ আরিফ সত্যি সত্যি নূরজাহানের দিকে আস্তে আস্তে আকৃষ্ট হতে শুরু করেছে। এই কয়েকদিন আরিফ যেখানে ছিল সেখান থেকেই নূরজাহানের প্রতি তার একটা অন্যরকম আকর্ষণ বোধ ছিল, কিন্তু নূরজাহান যখন তার দিকে আসলো এবং তার প্রতি আকৃষ্ট হলো, তখন তার মনের মধ্যে যেন অন্যরকম বারুদের সংখ্যা জাগতে শুরু করলো। আরিফ এবং নূরজাহান তখন ছাদের পাশে একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চের উপর বসলো। সেখানে বেঞ্চ রাখা ছিল হয়তো কোনো কাজের জন্য। আরিফ সেই বেঞ্চের উপর নূরজাহানকে নিয়ে বসলো। নূরজাহানের পরনে সাদা পোশাক এবং তার পরনের সমস্ত দুল এবং সমস্ত কিছুর জন্য চকচক করছিল ডায়মন্ডের মতো। আরিফ তখন বলল, আচ্ছা তোমরা কি এত সুন্দর হও? তোমাদেরকে দেখতে এমন কেন? তোমরা খুবই সুন্দরী, তাই না? আচ্ছা তোমার হাতটাকে আমি ছুঁয়ে দেখতে পারি? তাই বলে আঙ্গুল নূরজাহানের হাতের দিকে নিল এবং দেখলো যে নূরজাহানের হাতের রক পর্যন্ত চেনা যাচ্ছে, এত স্বচ্ছ এবং পরিষ্কার তার হাত, এবং তার হাতে তখন কেমন যেন জলজল করছিল। আরিফ খুব বিস্ময়ে হয়ে নূরজাহানের দিকে তাকিয়েছিল এবং তাকে দেখছিল। নূরজাহান তখন বলল, তুমি এরকমভাবে দেখছো? আসলে আমার লজ্জাই লাগছে, আমি এতটাও সুন্দর না। আরিফ তখন বলল, না, তুমি অনেক সুন্দর এবং খুব সুন্দরী তুমি, তোমাকে দেখতে খুব সুন্দর, আমার শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। নূরজাহান হাসছে, তার দাঁতের উপর একটা দাঁত উঠে আছে, এটাই হয়তো তাকে তার হাসিটাকে সুন্দর করেছে। নূরজাহান যখন হাসে তখন তার গালে টোল পড়ে। আরিফের এগুলো দেখে এত বেশি ভালো লাগলো, সে নূরজাহানের শুধু প্রশংসা করতে লাগলো। বলল, নূরজাহান, তুমি পরী এবং পরীরা বুঝি এরকমই হয়, তাই না? নূরজাহান তখন বলল, হ্যাঁ,
পরীরা এরকমই হয়, এবং দেখো আমাদের হাত পা সমস্ত কিছু এরকম হয়। তবে আরিফ, তুমি শুধু আমার কথাই বলে যাচ্ছ, তুমিও কিন্তু কম গুণের অধিকারী না। তুমি বেশ সুন্দর, স্মার্ট একটা ছেলে। আরিফের এই কথা শুনে সে তখন বলল, কি বলছো? আসলে আমার এগুলো শুনতে ভালো লাগে না, কেন যেন লজ্জা লজ্জা লাগছে। আরিফ নিচে বেশ খানিকটা লজ্জা পেল। তখন সে বলল কি যে আরিফ, তুমি খুব সুন্দর তিলাওয়াত করো, আমার আসলে তোমার তিলাওয়াত শুনতে ভালো লাগে। তোমার কণ্ঠ এত সুন্দর যে তোমার কণ্ঠ না শুনে আমি না থাকতে পারি না। তোমার কণ্ঠ শোনার জন্যই তোমার কাছে প্রত্যেকদিন আসি। তুমি যখন রাত্রেবেলা ঘুমানোর আগে সবক দিয়ে তারপর ঘুমাও, ইয়াদ করো, ওই সময়টাতে তোমার কণ্ঠ শুনতে আমার কাছে খুব ভালো লাগে। তবে এখানে অন্যান্য ছাত্ররাও তোমার সঙ্গে পড়ে, তো এই জন্য তোমার কণ্ঠ আমি ঠিকঠাক মতো শুনতে পারি না। আজকে তোমার কাছে আমি বেশ খানিকক্ষণ তোমার সঙ্গে বসে তোমার কণ্ঠ শুনবো, ঠিক আছে? আরিফ তখন বলল, কিন্তু এখানে কিভাবে? এখানে যদি আমি এখন কণ্ঠ খুলে তিলাওয়াত করতে শুরু করি তাহলে তো মাদ্রাসার সকলে জেগে যাবে, এবং জেগে গেলে তখন কিন্তু আরেক মুসিবত হয়ে যাবে, তাই না? তখন নূরজাহান বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, যাবে আমার সঙ্গে? আমি বললাম, হ্যাঁ, কেন যাব না, চলো। কোথায় নিয়ে যাবে আমাকে? তবে বেশি দূরে না, কিন্তু আমাকে আবার ফজরের আগে উঠতে হবে। ফজরের আগা দিয়ে তুমি আমাকে দিয়ে যেতে পারবে তো এখানে? নূরজাহান তখন বলল, আমি পারবো, আমাদের কিছু অলৌকিক ক্ষমতা আছে। আমরা এখন একটা আমার প্রিয় জায়গায় যাব, তারপর সেখান থেকে আমি তোমাকে খুব দ্রুত এখানে দিয়ে যাব, ঠিক আছে? তুমি তোমার নিজের বিছানায় চলে যেতে পারবে সরাসরি। তবে হ্যাঁ, ফজরের আগে আমি তোমাকে নামিয়ে দিয়ে যাব, কিন্তু তোমার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে আমার কাছে খুব ভালো লাগবে, তাই না? তাই বলে সে আরিফকে বলল, আমার হাত ধরো। আরিফ কেন যেন নূরজাহানের হাত ধরতে ভয় পাচ্ছিল, কারণ তার হাতটা বেশ নরম এবং খুব স্বচ্ছ ছিল। আরিফ তো একটা এতিম ছেলে, তার পরনের কাপড়টা পর্যন্ত ছেঁড়া এবং নোংরা। আরিফের মন খারাপ হয়ে গেল। নূরজাহান তখন নিজেই বলল, কি হয়েছে, হাত ধরো। আরিফ তখন বলল, যে তোমার হাত তো অনেক পরিষ্কার এবং খুব স্বচ্ছ, কত সুন্দর। আমার হাত দেখো ময়লা, আর জামা কাপড়ও ছেঁড়া, তোমার সঙ্গে আমি কিভাবে যাব? নূরজাহান এই কথা বলতেই নূরজাহান বলল কি যে, এমন কথা কখনো বলবে না তুমি, ঠিক আছে? তুমি ভালো একটা ছেলে, ধনী গরিব এসব দিয়ে কোনো কিছু হয় না। তারপর আরিফ নিজেই নূরজাহানের হাতটা ধরতে যাবে, কিন্তু নূরজাহান নিজেই আরিফের হাতটা ধরে ফেলল। তার হাত এত বেশি নরম এবং ঠান্ডা ছিল যে আরিফের বুকের ভিতরে একটা বাড়ি দিয়ে উঠল। আরিফের বুকের ভিতরে এরকম অনুভূতি কখনো হয়নি। সে তখন নূরজাহানের সঙ্গে ওইখান থেকে চলে গেল। আরিফ চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, যে জায়গাটা আরিফ আসলে খুব চেনে না এবং খুব পরিষ্কার জায়গা। চারদিকে ঘাসের উপর ফুল ফুটে আছে, আকাশে ভরা জ্যোৎস্না, দূরে কুয়াশার মতো কোনো কিছু দেখা যাচ্ছে, খুব বড় বড় গাছ, সেই গাছে পুরো গাছ ভর্তি ফুল, এবং সেই নিচে ওইখানে খুব সুন্দর একটা দোলনা তৈরি করা। আবার সেখানে খুব দূরে একটা ছোট্ট কুঠির ঘরের মতো তৈরি করা, ঘরটাও ফুল দিয়ে সাজানো। এত সুন্দর ঘর আরিফ কখনো দেখেনি। পাশ দিয়ে ছোট্ট একটা নদীর মতো জলাশয় বয়ে গিয়েছে, সেই পানি এত স্বচ্ছ, ভেতরে যে মাছগুলো যাচ্ছে সেই মাছগুলোও স্বচ্ছভাবে দেখা যাচ্ছে এবং তাদের গায়ে লাইট জ্বলছে এরকম মনে হচ্ছে। সময়টা রাতের হলেও চার পরিবেশটা এত চমৎকার যে আরিফ প্রথমবারের মতো মনে হয় এরকম জায়গায় এসে আসলো। এরপর আরিফ সেখানে বসে কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াত করতে লাগলো। আরিফের কোরআন তিলাওয়াত নূরজাহানের কাছে অনেক ভালো লাগে এবং খুব সুন্দর এবং স্পষ্টভাবে সে কোরআন তিলাওয়াত করে, যেটা কিনা নূরজাহানের কাছে অনেক ভালো লাগে। আরিফ বেশ খানিকক্ষণ বসে সেখানে কোরআন তিলাওয়াত করলো এবং নূরজাহানের কাছে এত বেশি ভালো লাগলো যে সে মুগ্ধ হয়ে তার কোরআন তিলাওয়াত শুনছিল, এবং কেন যেন আরিফের দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। বেশ খানিকক্ষণ পর আরিফ কোরআন তিলাওয়াত থামিয়ে দিল। নূরজাহান তখন বলল, কি ব্যাপার, থামিয়ে দিলে কিসের জন্য? আরিফ তখন বলল, আমার গলা ব্যথা করছে, খানিকক্ষণ বসি, গল্প করি, তারপর না হয়। এই কথা বলার পর তখন নূরজাহান বলল, আচ্ছা ঠিক আছে। বেশ খানিকক্ষণ গল্প গুজব করার পরে আরিফ বলল কি যে, আমি তো অনেকক্ষণে হয়েছে এখানে এসেছি, চলো আমরা ফেরত যাই। আমাকে কেমন যেন ভয় ভয় লাগছে, যদি হুজুর দেখে ফেলে, যদি কোনো কিছু হয়। এই কথা বলার পর নূরজাহান বলল, আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু তুমি এরকমভাবে মন খারাপ করে থাকো কিসের জন্য বলো তো সবসময়? আরিফ তখন বলল, আমি একটা এতিম ছেলে, তো এই জন্যই হয়তো আমার মন সবসময় খারাপ থাকে, আসলে আমার বাবা মা নেই। এই কথা বলেই আরিফ মন খারাপ করে প্রায় কেঁদেই ফেলল। আরিফের চোখ বেয়ে দুফোঁটা চোখের জল বেয়ে পড়ল। আরিফের এরকম অবস্থা দেখে নূরজাহান তখন বলল, কি ব্যাপার আরিফ, তুমি এরকম মন খারাপ করে আছো কিসের জন্য? তুমি কান্না করছো কিসের জন্য বলো তো? আরিফ তখন বলল যে, আসলে আমার বাবা মা নেই, তো ছোটবেলায় অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আমার খালাই আমাকে দেখেছে। আমার দাদি মারা গিয়েছে 8 বছর বয়সে, আর আমার আব্বা আম্মা ছোটবেলায় মারা গিয়েছে। আমার আব্বা আম্মা থাকতে তাদের কোনো স্মৃতি আমার মনে নেই। আমার বয়স যখন 3 বছর
তখন নাকি আমার আব্বা মা দুজনেই মারা যায়। তারপরে আমার দাদির কাছে আমি মানুষ হয়েছি এবং আমার দাদি আমাকে বড় করেছে। আমার দাদি যেন আমার সমস্ত কিছু ছিল। আমার দাদি কত কষ্ট করে মানুষ করেছে জানো? আমার দাদি এরোর কাছ থেকে চেয়ে আমার জন্য জামা কাপড় চেয়ে নিয়ে আসতো। আমাকে নানানভাবে এরোর কাছ থেকে জিনিস নিয়ে খাওয়াতো। কোথাও যদি কোনো অনুষ্ঠান হতো সেখানে গিয়ে আমার দাদি আমার জন্য খাবার চাইতো, যাতে করে আমি খেতে পারি। আমার দাদি আমাকে খুব ভালোবাসতো। আমার এক কাকার কাছে আমার জন্য এক ঈদে কাপড় চাওয়ার জন্য আমার দাদি গিয়েছিল, কিন্তু সেই কাকা আমাকে কাপড় তো দিলই না, বরঞ্চ আমার দাদিকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দিল। এমনকি আমার দাদিকেও আমার সেই কাকা কাপড় দেয়নি সেই ঈদে। দাদি কান্না করে বলেছিল, একদিন তুই এত বড় হবি, সেই সময় আমাকে তুই জামা কাপড় কিনে দিস, ঠিক আছে? আমি দাদিকে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে দাদি, আমি সেই সময় তোমাকে জামা কাপড় কিনে দিব। কিন্তু তারপরে আমার দাদি বেশি দিন বেঁচে থাকেনি, তিনি মারা গিয়েছিলেন, হয়তো ওই শোকেই। তারপরে আমার জীবনে নেমে আসে এক দুর্বিষহ ঘটনা, যা কিনা আমার জীবনকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দিয়েছিল। আমি চাইনি যে এতিম হয়ে বাঁচতে, এবং আমার দাদি ছিল শেষ সম্বল। এই কথা বলতেই আরিফ কেঁদে ফেলল এবং বলতে লাগলো, এরপর থেকে আমার খালা এবং খালু আমাকে মানুষ করেছে এবং মাদ্রাসায় আমি থাকি, এখানেই আমি বড় হয়েছি এবং জানি না যে আমার ভবিষ্যতে কি হবে। তখন নূরজাহান কেঁদে ফেলল, বলল কি যে আসলেই তোমার জীবন অনেক কষ্টে কেটেছে, তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না আর মন খারাপ করো না। আমি তোমার জীবনে চলে এসেছি না, এখন থেকে তোমার আর কোনো সমস্যা হবে না। আমি তোমার সঙ্গে আছি এবং তোমার ব্যাপারে সমস্ত কিছু আমি দেখব, ঠিক আছে? তুমি কোনো কিছু নিয়ে মন খারাপ করবে না, আমি সব কিছু দেখে নিব। আরিফ এই কথা বলার পর বলল কি, আচ্ছা ঠিক আছে, আমি আসলে মন খারাপ করছি না, মাঝে মধ্যে খারাপ লাগে, তখন এগুলো বলি যে আমার বাবা মা থাকলে আজকে হয়তো আমার জীবন অন্যরকম হতো, বাবা মার ভালোবাসা পেতাম, সব মিলিয়ে আমি এক অন্যরকম পরিবেশে বড় হতে পারতাম, কিন্তু সেটা হয়তো হয়ে ওঠেনি। তারপর নূরজাহান বলল, আচ্ছা ঠিক আছে আরিফ, তুমি এসব নিয়ে চিন্তা করো না, চলো তোমাকে দিয়ে আসি। তারপর ওইখানে বেশ খানিক্ষণ বসে থাকার পর, জ্যোৎস্না সমস্ত কিছু দেখার পর আরিফকে নূরজাহান তার মাদ্রাসার ছাদের উপর নামিয়ে দিয়ে যায়। সেদিনকে যাওয়ার সময় নূরজাহানকে সে বাই বলার সময় প্রায় কেঁদেই ফেলেছিল। তারপর আরিফ তার নিজের কক্ষে চলে আসে। সে এসে তারপর শুয়ে পড়ে। তখন রাত প্রায় 3টার কাছাকাছি হবে। আরিফ ঘুমিয়ে তারপর ওঠে ঘুম থেকে ফজরের আজানের কিছুক্ষণ আগে। আরিফের মন ভালো ছিল, সে আধা ঘন্টা ঘুমালেও তার মনের ভিতরে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল নূরজাহানের জন্য। নূরজাহানের সঙ্গে তার থাকতে ভালো লাগতো এবং তার সঙ্গে গল্প করতেও তার ভালো লাগতো। এরকম করে পরের দিন সে এক প্রকার ঝিমিয়ে কাটালো, কারণ রাতভর সে নূরজাহানের সঙ্গে ছিল, গল্পগুজব করেছে। তারপর সে নূরজাহানের সঙ্গে রাত্রেবেলা আবার দেখা করার জন্য প্রায় জেগেই রইল। সারাদিন তার এরকমভাবেই কেটেছে এবং নূরজাহানকে মিস করতে করতেই তার সারা রাত কেটেছে, সারাদিন কেটেছে। পরের দিন রাত্রেবেলা সে যখন নূরজাহানের জন্য অপেক্ষা করছিল, নূরজাহানের গায়ের ঘ্রাণ শুনে সে টের পেয়ে গেল যে নূরজাহান তার কাছে এসেছে এবং সঙ্গে সঙ্গে সে মাদ্রাসা থেকে উঠে সে সিঁড়ি বেয়ে আবার ছাদের দিকে চলে গেল। সেখানে যাওয়ার পর সে দেখল নূরজাহান ছাদের একটা কোণায় দাঁড়িয়ে আছে এবং আরিফ তখন দৌড়ে নূরজাহানের কাছে গেল এবং গিয়ে বলল কি যে তুমি এসেছো। আরিফ এতটা এক্সাইটমেন্ট নিয়ে নূরজাহানের কাছে গিয়েছিল। নূরজাহান তখন বলল, আরে দাঁড়াও, আস্তে আস্তে, তোমার জন্য আজকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। তাই বলেই নূরজাহানের হাতে বেশ কয়েকটা প্যাকেট দেখলো সে। আরিফকে এসে সেখানে বসানোর পর দেখলো, বলল কি যে দেখো, তোমার জন্য আমি 2টো নতুন পাঞ্জাবি নিয়ে এসেছি, পরে দেখো তো তোমার গায়ে লাগে কিনা। তারপর বেশ কিছু মিষ্টি এবং ফল নিয়ে এসেছে। তারপর সে বলল যে এখন থেকে প্রত্যেক দিনই তোমার জন্য আমি বিভিন্ন খাবার নিয়ে আসবো। আমি জানি মাদ্রাসার ছাত্ররা অনেক কিছু খায়, কিন্তু তুমি খেতে পারো না, কারণ তোমার খালা তার কিনে দেয় না, আর তারা আর কতই বা দেখবে। তুমি এই জিনিসগুলো এখন থেকে রাখবে, ঠিক আছে? পরো তো। তখন আরিফ জামাটা খুলে পাঞ্জাবিটা পরলো, সাথে পায়জামাও ছিল। পাঞ্জাবিটা একদম ঠিকঠাক লেগেছে এবং খুব দামি কাপড় দিয়ে যে তৈরি করা সেটা আরিফ দেখিয়ে বুঝতে পারছিল। তখন সে নূরজাহানকে বলল, এরকম জিনিসের দরকার ছিল না, আমি এটা আসলে তুমি শুধু শুধু নিয়ে এসেছ। নূরজাহান বললো কি যে পায়জামাটা খুলে পড়ো। আরিফ তখন বলল, কি বলছো, আমার লজ্জা লাগছে, আমি পরে নিব পরে, ঠিক আছে? আমি বেশ খুশি হয়েছি নূরজাহান। তাই বলেই নূরজাহান আরিফকে জড়িয়ে ধরে বলল কি যে তুমি খুশি থাকলেই আমি খুশি, তোমাকে খুশি দেখলে কেন যেন আমার বেশ আনন্দ লাগে, বেশ খুশি লাগে, বুঝতে পেরেছ? এই কথা নূরজাহান বলার পর আরিফ তখন আবার কেঁদে ফেলল। তখন আরিফ নূরজাহানের আনা মিষ্টিগুলো খেতে লাগলো। মিষ্টিগুলো ছিল বেশ সুস্বাদু এবং সাথে করে বেশ কিছু ফল নিয়ে এসেছিল। সেই ফলগুলো সে আরিফকে দিল। ফলগুলো দেখতে একটা পেয়ারা এবং আঙ্গুরের মতো ফল ছিল, যে আঙ্গুরগুলো আরিফের খেতে বেশ সুস্বাদু লাগলো এবং বেশ ভালো লাগলো। সে সেখানে খেয়ে প্রায় পেট ভরেই ফেললো। সে নূরজাহানকে বলল, আহা, তোমাকে তো কিছু স্বাদই নি, তুমি খাও, কিন্তু তুমি এগুলো কেন আনতে গেলে? নূরজাহান তখন বলল, এই জন্য তোমার জন্য এনেছি,
তোমাকে এগুলো আমি দিতে পারি না? আমরা তো খুব ভালো বন্ধু এখন, তাই না? আরিফ তখন বলল, হ্যাঁ, আমরা তো খুব ভালো বন্ধু। এর পরের দিন থেকে সে নূরজাহানের সঙ্গে প্রায় প্রত্যেক দিনই রাত্রেবেলা দেখা করতে শুরু করলো। সে যখন লজিং শেষ করে বাড়িতে ফিরত তখন সে একা একাই যেত, মানে মূলত এরপর থেকে লজিং খেতে তার ছাত্র বন্ধুদের সঙ্গে যেত না। তার ছাত্র বন্ধুরা বেরিয়ে গেলে সে একা একা তখন যেত, এবং একা একা যাওয়ার মানে হচ্ছে কি, সে নূরজাহানের সঙ্গে দেখা করতে পারবে, তার সঙ্গে গল্প করতে করতে মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবে, এবং খাবার খাওয়া শেষ করে সে মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত মানে বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত নূরজাহানের সঙ্গে আসতে পারবে। সেরকম কথা ভেবেই সে একা একা যাতায়াত করতে শুরু করলো। এবং যখন মাদ্রাসা থেকে বের হতো, ওই পুরাতন বট গাছটা, মানে যেখান থেকে ওদের বাড়ির দিকে কাঁচা রাস্তা এবং সে বাঁশের ঝাড় বেয়ে নেমে যেতে হয়, সেই ঝাড়ের কাছাকাছি সে নূরজাহানের সঙ্গে দেখা করত, এবং দেখা করে তারা একসঙ্গে গল্প করতে করতে মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত যেত, এবং মাদ্রাসা থেকে বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আবার গল্প করতে করতে ফিরে আসতো। তো সব মিলিয়ে এরকম করেই আরিফের সময় কাটছিল, এবং খুব ভালো সময় কাটছিল। আরিফ প্রায় দিনই রাত্রেবেলা ছাদে ওই নূরজাহান পরীর সঙ্গে দেখা করতে যেত, এবং প্রায় দিনই ও কোনো না কোনো জিনিস ওর জন্য নিয়ে আসতো। এবং ওই প্রথম দিনই আরিফ সঙ্গে করে নূরজাহানের সঙ্গে করে তার দেশে গিয়েছিল এবং সেখানে গিয়ে গল্প করেছিল। এর পরের দিন নূরজাহান অবশ্য আরিফকে যাওয়ার জন্য সেধেছে, তবে আরিফ যেতে চায় না, কারণ হচ্ছে আরিফের এখানেই ভালো লাগে গল্প করতে। আর যদি কোনো দিন আরিফ মনে করে যে ওকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তাহলে ওদের বাড়ির পাশে একটা নদী ছিল, সেই নদীর পাড়ে নূরজাহানকে নিয়ে যেতে বলতো, এবং সেখানে গল্পগুজব করতো। খুব বেশি সময় থাকতো না, প্রতিদিন 1-1.5 ঘন্টা নূরজাহান এবং আরিফের কথা হতো, এবং এরকম করেই আরিফ নূরজাহানের সঙ্গে গল্পগুজব করতো, এবং তার সময় বেশ ভালো কেটেছে। এরকম করে মাঝখানে প্রায় 2 বছর সময় কেটে যায়, এবং 2 বছর সময় পরে আরিফের ওইখানের হাফেজি পড়া শেষ হয়। হাফেজি পড়া শেষ হওয়ার পরে তো আর আরিফ এখানে পড়তে পারবে না, সে সম্পূর্ণভাবে সবক এবং ইয়াদ দিয়ে 30 পারা কোরআন কমপ্লিট করে ফেলে। তো যেদিন হচ্ছে গিয়ে আরিফ 30 পারা কোরআন সম্পূর্ণ করে, সেদিন হচ্ছে গিয়ে সব থেকে বেশি খুশি হয়েছিল হচ্ছে গিয়ে নূরজাহান, কারণ নূরজাহান জানতো যে আরিফের জীবনে এমন একটা দিন আসবে যেদিন সে অনেক খুশি থাকবে, এবং নূরজাহান তার জীবনে আসার পর থেকে তার জীবনে যেন খুশির একটা মিছিল এবং বন্যা বয়ে গিয়েছিল। কারণ ওই দিনকার পর থেকে আরিফ সবসময় খুশি থাকতো। হুজুরা সবসময় বলতো যে তুই সবসময় খুশি থাকবি, কিন্তু ও সবসময় বেজার থাকতো, কারণ ঈদে সকলে ছুটিতে বাবা মার কাছে যেতে, ঈদ করতে, তারপর রোজায় অনেক মজা হতো, সকালে বাবা মার কাছে যেত, নানান গল্পগুজব করতো, মাদ্রাসা অনেক আগে ছুটি দিয়ে দিত। কিন্তু আরিফ তার খালা বাড়িতে যেত, যদি আরিফের খালা তাকে বেশ পছন্দ করতো, বেশ ভালোবাসতো, এবং তার ছেলের মতো করে দেখতো, তবুও আরিফের তার নিজের বাবা মার কথা বেশ মনে হতো, এবং মনে হতো যে সে আগের মতোই যদি করতে পারতো, কিন্তু সেটা তার পসিবল না। তো সব মিলিয়ে এরকমভাবে আরিফের সময় কাটছিল। তো যেদিনকে হচ্ছে আরিফকে পাগড়ি দিয়ে তারপর কোরআন শরীফ দিয়ে ওইখান থেকে সার্টিফিকেট সহকারে ছুটি পাবে আর কি, সেখান থেকে বের হবে। তো ওই দিনকে হচ্ছে গিয়ে নূরজাহান সেখানে আসলো, এবং এসে আরিফকে দেখে বললো যে আজকে তুমি অনেক খুশি, তাই না আরিফ? তো নূরজাহান এই কথা বলার পর আরিফ তখন বললো যে হ্যাঁ, আমি বেশ খুশি। তখন আরিফের বয়স প্রায় 18 বছর কাছাকাছি হয়ে গিয়েছে, মাঝখানে প্রায় অনেকগুলো সময় কেটেছে। তো এই সময়ের মধ্যে আরিফের সঙ্গে তো নূরজাহান সবসময় দেখা করতো, গল্প করতো। তো এর মতো পর্যায়ে আরিফের প্রতি নূরজাহান এবং নূরজাহানের প্রতি আরিফের একটা ভালো লাগা ভালোবাসার সম্পর্ক কিন্তু সৃষ্টি হতেই পারে। শুরু থেকেই কিন্তু আরিফ নূরজাহানকে পছন্দ করত, তাকে ভালোবাসতো, তার প্রতি একটা অন্যরকম মায়া মহব্বত ছিল। তো আরিফ এবং নূরজাহান কখনোই তাকে একে অন্যকে ভালোবাসা বা এই প্রেম প্রীতির কথা কখনোই বলেনি, কিন্তু তাদের মধ্যে ছিল একটা গভীর মিল। যেমন নূরজাহানের যদি কখনো মন খারাপ হতো, আরিফ তখন তাকে বোঝাতো যে কেন মন খারাপ হয়েছে, ও নূরজাহান তখন বলতো মা বকেছে এরকম কাজ করেছি বলে। আর মূলত হচ্ছে গিয়ে নূরজাহানের বাবা মা ওকে এদিকে আসতে নিষেধ করতো মানুষের জগতে। তো নূরজাহান তো তখন বড় হয়ে গিয়েছিল, সে তার ছোট ছিল না, ছোট পরি ছিল না, সে তো মানুষের জগতে আসতেই পারে। তো এগুলো নিয়ে তারপর ঘরোয়া স্থলে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে নূরজাহান মাঝে মধ্যে মন খারাপ হতো। তো ওই দিনও নূরজাহানের বেশ মন খারাপ ছিল, তবে আরিফের যেহেতু ওই দিনকে বেশ খুশির একটা দিন, তাকে পাগড়ি দিয়ে ওদের ওখানে মাহফিল ছিল, মাহফিল সম্পন্ন করে তাকে রাত্রেবেলা পাগড়ি পরিয়ে এক প্রকার সকলে দোয়াদুরি পরে এখান থেকে বিদায় দিল। তো আরিফ তখন পাগড়ি নিয়ে নূরজাহানের কাছে গিয়ে বললো দেখো আমার পাগড়ি দিয়েছে। তো নূরজাহান তখন বললো তুমি আজকে অনেক খুশি, তাই না? তো আরিফ বললো যে হ্যাঁ অবশ্যই খুশি, একটা বড় অর্জন হলো, কিন্তু এরপরে আমাকে আরও পড়তে হবে, আমাকে পড়ার জন্য শহরে যেতে হবে, শহরে গিয়ে সেখানে থাকতে হবে। তবে আমি শহরে যাব না, আমাদের এখানকারই একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি মাওলানা শেষ করবো, মাওলানা শেষ করতে তো সময় লাগবে, তো আমি ওইখানেই পড়বো, আর আমি এইখান থেকে কখনো যাব না, খালাদের বাড়িতে গিয়ে উঠতে হবে আমাকে। তো মাদ্রাসা শেষ করার পরে নূরজাহান এর মন খারাপ যেহেতু ছিল, আরিফ তখন বুঝে ফেললো যে তখন মন খারাপ কিসের জন্য নূরজাহান। তো ওই সময়টাতে আরিফ তখন এই কথা বলতে আর নূরজাহান বললো যে আসলে আম্মা বকেছে তো এই জন্য মন খারাপ। কিন্তু তুমি কিভাবে বুঝলে? সবসময় তুমি কিভাবে বুঝে যাও যে আমার মন খারাপ বা আমার
আমার শরীর খারাপ, এই সমস্ত কিছু তুমি কীভাবে বোঝো বলো তো? আরিফ তখন বললো বোঝা যায়। তো নূরজাহান তখন বললো আমি তো তখন বুঝি না যে তোমার মন খারাপ থাকলে, আমি তো বুঝি না, তুমি না বলা পর্যন্ত। আমি তোমার মুখ দেখে বুঝতে পারি, কিন্তু তুমি না দেখে আগে বুঝে ফেলো কী হবে। তো আরিফ তখন বললো যে তোমাকে খুব কাছের তো, তুমি খুব বোনের কাছে থাকো, তো এই জন্য আমি তোমার মন বুঝতে পারি, তোমাকে আমি বুঝতে পারি। তো নূরজাহান তখন বললো যে তুমি আমার সব থেকে কাছের মানুষ, তুমি আমার সব থেকে আপন। তাই বলে সে আরিফকে তখন জড়িয়ে ধরলো। এর আগে অনেকবার আরিফকে সে জড়িয়ে ধরেছে, কিন্তু এবার জড়িয়ে ধরাটা একটা স্পেশাল ছিল এবং আরিফও সেটা বুঝতে পারলো। এবং আরিফ নিজেও জানে যে সে নূরজাহানকে ভালোবাসে এবং নূরজাহান আগের থেকে বড় হয়েছে, তার শরীর পরিবর্তন হয়েছে, আরিফের শরীরে পরিবর্তন হয়েছে। আরিফ 18 বছর বয়স হয়ে গিয়েছে। তো আরিফ তখন নিজেও নূরজাহানকে জড়িয়ে ধরলো এবং এই প্রথমবারের মতো হয়তো তার নিজের বুকের ভিতরে খুব শক্ত করে চেপে ধরলো। এবং নূরজাহান বলল আমাকে কখনো ছেড়ো না তুমি, আমার তোমার সঙ্গেই থাকা লাগবে, তোমাকে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো এবং তোমার এখানে কেন যে আমার খুব শান্তি লাগে, তোমার এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। তো আরিফ তখন বললো যে কখনোই ছাড়বো না, তোমাকে সবসময় আমার সাথে রাখবো। আরিফ কখনোই নূরজাহানকে ভালোবাসি এটা বলেনি, কিন্তু তারপরেও তাদের মধ্যে ছিল এক ধরনের গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা। নূরজাহানের মন টন খারাপ হলে সে সবসময় আরিফের কাছে আসতো এবং তার সঙ্গে গল্পগুজব করতো, নূরজাহানের মন ভালো হয়ে যেত। তো ওই টাইমটাতে আরিফের ওই দিনকে নূরজাহান বললো যে চলো আজকে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমার আম্মাকে তোমার কথা বলেছিলাম না, আম্মা তোমার কথা জানে এবং জানে যে আমি এরকম তোমার সঙ্গে মিশি, আম্মা তোমাকে দেখতে চেয়েছে, চলো আজকে আমাদের বাড়িতে চলো, ওইখানে গেলে ভালো লাগবে তোমার। তো বললাম তোমার আম্মা তোমাকে বকেছে, তখন আমাকে দেখলে আবার চেতে যাবে না, ভড়কে যাবে না? তো নূরজাহান তখন বলে না, আমার আম্মা খুব ভালো, এরকম কোনো কিছুই করবে না। তো ওই রাত্রেবেলা তখন তো মাহফিল শেষ হয়নি, 2:30টার পরপর ওই সময় পাগড়ি পরানো শেষ আমাদের সমস্ত কিছু। তবে সেগুলো মাদ্রাসায় রেখে আমি তখন নূরজাহানের সঙ্গে রাত্রেবেলা ওর সঙ্গে চলে যাই এবং সেই জায়গায় এরকম একটা জায়গায় আমি হাঁটছি, দূরে বড় পাহাড় দেখা যাচ্ছে, সেরকম শান্ত পরিবেশ, স্বচ্ছ পানি বয়ে যাচ্ছে, তারপর আশেপাশে পাখিদের ডাক এবং সমস্ত কিছু বেশ ভিন্ন ছিল। এবং সেখানে একটা বেশ বড় দোতলার মতো ঘরটা হচ্ছে কোনো মার্বেল পাথর দিয়ে তৈরি এরকম ঘর। তো সেই ঘরের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে আমি যখন ভেতরে গেলাম, আরিফের মা মানে নূরজাহানের মা আমাকে দেখে বললো কি যে এই বুঝি আরিফ, তাই না? তো আরিফ আমাকে যে নূরজাহানের মা চেনে সেটা আমি দেখে একদমই অবাক হচ্ছিলাম। তো আরিফ সেটা দেখে আসলে বুঝতে পারেনি যে তাকে চেনে। তো তখন আরিফ হচ্ছে গিয়ে নূরজাহানের সঙ্গে ভিতরে গেল। তো নূরজাহানের মাকে হচ্ছে গিয়ে আরিফ সালাম দিল, সালাম দেওয়ার পর নূরজাহানের মা বললো কি যে তুমি খুব ভালো ছেলে, তোমার কথা ওর মুখে খুব শুনেছি, আসো। তো নূরজাহানের মা যে এত ভালো সেটা আরিফ বুঝতে পারেনি। নূরজাহানের মাও বেশ সুন্দরী এবং জিন পরি বলতে সুন্দর হয়। তো তারা বেশ খানিকক্ষণ সেখানে বসে গল্পগুজব করলো। এর মাঝখানে নূরজাহানের আব্বা আসলো, দুটো মাছ নিয়ে আসলো, ওরা মাছ খায়। তো মাছগুলো কোত্থেকে নিয়ে আসছে জানি না, আর এটা জিনের জগৎ ছিল, সেটা আমি নূরজাহান আরিফ জানতো না আসলে যেটা জিনের জগৎ ছিল। তো ওর আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যেটা জিনের জগৎ, আশেপাশে জিনেরা থাকে। তো ওরা নূরজাহানরা যেখানে থাকতো সেই জায়গাটা ছিল পিছনে একটু জঙ্গল টাইপের জায়গা, পাশে বেশ ফাঁকা মাঠ, বড় দূরে পাহাড় দেখা যায় এবং ওরা নিজন একা থাকতে পছন্দ করতো, যেহেতু এটা একটা কলোনি নিয়ে থাকে, প্রত্যেক কলোনিতেই অনেকগুলো জিন বসবাস করে। তো ওরাও অনেক বড় একটা কলোনিতে থাকতো এবং ওদের জিন নগরীতে সম্ভ্রাম্য পরিবার ছিল ওরা আর কি। তো নূরজাহানের আব্বা আসার পরে তখন আরিফ একটু ভয় পেয়ে যায় এবং বেশ খানিকক্ষণ পর নূরজাহানের আব্বা বসে গেছে, তোমার নাম আরিফ তাই না, তোমার কথা শুনেছি নূরজাহানের মুখে। তো এই কথা বলার পর সে নূরজাহানের আব্বা হেসে বলে কি যে কী ব্যাপার, এরকম মুখ গঙ্গা করে আছো কিসের জন্য? আমাকে লোকটাকে দেখতে যতটা ভয়ানক মনে হয় ওরকম খারাপ জিন কিন্তু আমি না, আমি কিন্তু ভালো। আর নূরজাহানের মুখে তোমার কথা যতবার শুনেছি তুমি নিহাতি ভালো ছেলে হবে। তুমি আজকে শেষ করেছো তাই না, হাফেজি শেষ করেছো, এটা শুনে বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এই কথা বলার পর নূরজাহানের আব্বা আম্মা সকলে বেশ ভালো আচরণ করলো এবং ওদেরকে খেতে টেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে আমি নূরজাহানের রুমে গেলাম। নূরজাহানের রুমটা খুব সুন্দরভাবে সাজানো ছিল এবং ওই রুমের ভিতরে ওর গায়ের সম্পূর্ণ শরীরের ঘ্রাণ এমনভাবে মেখেছিল, ওর কাছে থাকলে ওর গায়ের ঘ্রাণ পাওয়া যেত, যেটা কিনা আমাকে সবসময় মাতাল করে দিত। তো ওর রুমে যাওয়ার পর সেই জিনিসগুলো আমাকে আরও বেশি যেন ওর প্রতি আকৃষ্ট করছিল। তো আমি ওর খুব কাছাকাছি গেলাম, ও তখন সরিয়ে দিয়ে বললো কি যে কী ব্যাপার, দুষ্টুমি হচ্ছে তাই না, এরকমটা করা যাবে না। তাই বলে সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তো আমি তখন দেখতে পেলাম যে ওর রুমের ভিতরে আমার ব্যবহৃত বেশ কিছু জিনিস রাখা, ও কখন কখন যে নিয়ে এসেছে এগুলো, বা আমি ওকে কিছু জিনিস দিয়েছিলাম খুব যত্ন সহকারে সাজিয়ে রেখেছে। তো নূরজাহান এই জিনিসগুলো সাজিয়ে রেখেছে। তো তারপর আরিফ নূরজাহানকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, এই জিনিসগুলো এখানে কেন? তো নূরজাহান বলল কি যে আমি রাখতেই পারি, আমার প্রিয় মানুষের জিনিস, পছন্দের জিনিস রাখতে পারি না আমি, এই জন্য আমি এখানে রেখেছি। আরিফ তখন বললো আমার অনুমতি না নিয়ে তুমি এগুলো নিয়ে এসেছো কেন বলো তো? তখন নূরজাহান তাকে এক প্রকার কাছে টেনে নিয়ে খুব কাছাকাছি নিয়ে বললো এগুলো বললাম না আমার প্রিয় মানুষের জিনিস, এই জন্য আমি এখানে রেখেছি, কোনো সমস্যা আছে তোমার? তখন আরিফ বললো না কোনো সমস্যা নেই,
প্রথমবারের মতো হয়তো আরিফকে খুব কাছাকাছি টেনে নিয়ে নূরজাহান তার কপালে একটা চুমু খেলো এবং গালে একটা চুমু খেলো এবং বেশ খানিক্ষণ পর তার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। তো আরিফ আসলে নিজেই বুঝতে পারেনি যে নূরজাহান এরকম একটা কাজ করবে এবং নূরজাহান তখন বলল যে আমি তোমাকে আমার সাথে সারা জীবন দেখতে চাই, কখন আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। কখন কখন যে তোমাকে এত বেশি পছন্দ করে ফেলেছি আমি জানি না। আমি জানি যে তুমি আমাকে খুব পছন্দ করো এবং সেটা বোঝা যায়। ভালোবাসার প্রকাশ করার জন্য এর থেকে বড় আর কোনো কিছু আছে কিনা আমি জানি না, এবং আমি জানি যে অনেক আগে থেকে আমরা সম্পর্কে আছি, কিন্তু একে অন্যকে কখনো বলা হয়নি, তাই না? আরিফ তখন বলল, হ্যাঁ, তোমার এই মিষ্টিটা খুব দারুণ ছিল। এই মিষ্টিটা আবার কবে পাওয়া যাবে? আরিফ তখন তার ঠোঁট নূরজাহানের সঙ্গে লাগাতে গেলে নূরজাহান তখন সরে যায়, বলে কি যে এই মিষ্টি তো সবসময় পাওয়া যাবে না, এই মিষ্টি বিশেষ বিশেষ মুহূর্তে পাওয়া যাবে। আজকে তুমি হাফেজ হয়েছো, এটা আমার কাছে বেশ আনন্দের জিনিস এবং আনন্দের খবর। এর পরবর্তীতে আরও কোনো বড় অর্জন নিয়ে আসো, আমরা বড় হলে বিয়ে করব। তারপর প্রত্যেক দিনই এই মিষ্টি পাবে, কিন্তু এখন শুধুমাত্র স্পেশাল কোনো অকেশনে পাবে, তাছাড়া তোমাকে এই মিষ্টি দেওয়া যাবে না। আরিফ তখন বলল, আরেকটু, এতটুকু একটু কিছু হয়? তারপর আরিফ তাকে কাছে টেনে নিয়ে নূরজাহানের ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে বেশ খানিক্ষণ চুমু খেলো এবং আরিফের খুব আনন্দ লাগছিল যে আজকে তার জীবনের হয়তো সব থেকে আনন্দঘন মুহূর্ত। নূরজাহান তখন তাকে বলল যে শুধুমাত্র আজকের জন্যই। তারপর দরজায় টোকা পড়লো, নূরজাহানের মা আসছে। নূরজাহান তখন বলল, মা আসছি। তারপর আরিফ নিচে গেল। ততক্ষণে আরিফের যাওয়ার সময় হয়ে এসেছে। নূরজাহান তখন বলল, চলো তোমাকে নিয়ে আসি, এখন তো কিছু করার নেই, তোমাকে তো বাড়িতে যেতেই হবে, আর এখানেও আমাদের খুব বেশিক্ষণ থাকার নিয়ম নেই, তো তুমি এক প্রকার নিয়মের বাইরে গিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। আমার আব্বা আম্মা খুব ভালো জিন, বুঝছো, ওরা তোমাকে কিছু বলবে না সেটা আমি জানি, এবং তুমি খুব ভালো ছিলে সেটা ওরা জানে। আমার আব্বা তোমাকে এর আগে দেখেছে, সেহেতু ওইসব বিষয় তুমি চিন্তা করো না, তুমি এখন যাও। হ্যাঁ, আর পরবর্তী কী করবে সেটা আমি তোমাকে তোমার সঙ্গে দেখা হলে পরবর্তীতে সব জেনে নিব, আমার খুবই টায়ার্ড লাগছে। এগুলো নূরজাহান আমাকে আমার খালাবাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। নামিয়ে দিয়ে যাওয়ার পরে আমি তো চলে গেলাম। আমি বেশ খুশি ছিলাম এবং এই দিনের মতো আনন্দিত জীবন হয়তো আমি আর জীবনে কোনোদিন পাইনি। এত আনন্দের মুহূর্ত নূরজাহানের সঙ্গে যখন দেখা হয়েছিল তখনও হয়নি। কারণ হচ্ছে গিয়ে এখন অফিসিয়ালি ঘোষণা হলো যে নূরজাহান এবং আমি দুজনকে ভালোবাসি। এর পরের দিন থেকে নূরজাহান প্রায় দিনই আমার রুমে আসতো, আমি যেখানে থাকতাম খালাদের রুমে। এর মাঝখানে হচ্ছে গিয়ে খালার একটা খালাতো বোন ছিল, সেই খালাতো বোনের হচ্ছে গিয়ে বড় হয়েছে তারা, তো তারা সকলে মিলে আমাকে সবসময় খেপাতো, আমাকে নানা ধরনের কথা বলতো। খালা আমাকে সবসময় ভালোবাসতো। তো আমাদের ওই বাড়িতে প্রায় মাস খানিকের মতো 25 দিনের মতো ছিলাম আমি। 25 দিনের সঙ্গে নূরজাহানের সঙ্গে প্রত্যেকদিন আমার গল্প হতো, প্রত্যেকদিন কথা হতো ওর সঙ্গে। ও প্রত্যেকদিন আমার রুমে আসতো, রুমে এসে আমার সঙ্গে গল্প করতো, গল্পগুজব করে আমার সঙ্গে বসে আমি ওর কোলে মাথা রেখে গল্প করতাম। তো এরকম করে আমার সময় যাচ্ছিল। তো এক পর্যায়ে আমার সেই মাদ্রাসা থেকে ভর্তির ডেট আসে এবং সেখানে গিয়ে আমি ভর্তি হই। তো ভর্তি হওয়ার এক পর্যায়ে সেখানে তো আমি সবসময় থাকতাম না, আমি মূলত হচ্ছে মাদ্রাসার যে বোর্ডিং ছিল বোর্ডিংয়ে থাকতাম না, কারণ হচ্ছে বোর্ডিংয়ে থাকলে আমি নূরজাহানের সঙ্গে দেখা হবে না, যার কারণে আমি সেই বোর্ডিং ছেড়ে আমি বাইরের একটা জায়গায় থাকতে শুরু করলাম। এবং আমাকে নিজেকে তো চালাতে হবে, কারণ হচ্ছে কি এতদিন আমি যেখানে মানুষ হয়েছি, যেখানে পড়াশোনা করেছি, এখানে তো হুজুরটা চালাতো, খালো কিছু দিত, সেগুলো দিয়ে চলতো, আর আমাকে নূরজাহান চালাতো। তো এখানে আসার পর আমাকে কাজবাজ করে খেতে হবে, খালাদের বাড়িতে তার চাপ দেওয়া যাবে না। তো এখানে এসে আমি টিউশনি পড়াতে শুরু করে বেশ কিছু অনেক ছাত্রছাত্রীদেরকে একটা মক্তবে পড়াতাম, আর হচ্ছে একটা মসজিদে ইমামতি করতাম, এবং করে তারপর হচ্ছে গিয়ে এরকম করে আমার সময় এখানে কাটতে শুরু করলো। তো পরবর্তীতে ওই পরিমেয়টা আমার সঙ্গে আসতো, আমার সঙ্গে দেখা করতো, নূরজাহান আসতো, গল্প করতো। তো এর পরবর্তীতে আমি সেখানে পড়াশোনা করতে থাকি। তারপর সেখানে এখন পর্যন্ত পড়াশোনা করছি, এবং সব মিলিয়ে আরিফের জীবনটা পরবর্তীতে এমনভাবে গড়ে ওঠে, এবং ওই পরিমেয়টা আরিফকে কখনো ছেড়ে যাবে না সেরকম প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রজ্ঞাবদ্ধতা তার আগেই হয়েছে। তো আরিফের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ এবং অন্যরকম ভালোবাসা, যেটা কিনা তাকে হয়তো সারা জীবন আরিফের সঙ্গে রেখেছে। এবং এর পরবর্তীতে আরিফ সেখানে পড়াশোনা শেষ করে এক পর্যায়ে তার খালা বাড়িতে তো সে মাঝে মধ্যে যায়, তবে ওই পরিমেয়টার সঙ্গে সে থাকতে শুরু করে, এবং পরবর্তীতে ওইখানে ওর সঙ্গে ওরকমভাবে মেলামেশা করেছে এবং ওইখানে বিয়ে শাদী করেছে। এবং বিয়ে শাদী করার পর আরিফ আসলে কোথায় থাকে এখন কেউ জানে না, কারণ হচ্ছে গিয়ে আরিফের যে খালা বাড়িতে থাকতো সেই খালা বাড়িতে তো এখন যায় না, মাঝে মধ্যে যায়, তবে কোনো একটা জায়গায় থাকে সেই পরিটাকে নিয়ে এবং তার সঙ্গে সংসার করছে। এবং আরিফ এখনো পর্যন্ত অবিবাহিত সেটা সকলে জানে, কিন্তু সে যেখানে থাকে সেই অঞ্চলে সে বিয়ে করেছে এরকমটাই সে বলে, কিন্তু কোথায় যে থাকে সেটা কেউ বলতে পারে না, কারণ হচ্ছে সেই পরিটাকে বিয়ে করার পরে তার সঙ্গেই থাকে, এবং ছোটবেলা থেকেই সেই পরিটা তার সঙ্গে আছে যখন তার বয়স 13-14 বছর, এবং তখন থেকে সেই পরিটা তার সঙ্গে মিলেমিশে তার সঙ্গে একত্রে থাকে। তো এই পর্যন্তই হচ্ছে গিয়ে আপডেট জানি। আরিফ গত মাসে বাড়িতে এসেছিল এবং আসার পরে
তার কাছ থেকে এই জীবনের সমস্ত ঘটনাটা শুনি এবং শোনার পরে এই ঘটনাটি আমি গিয়ে এখানে পাঠাই। আসলে মূলত এর আগে কিছু কিঞ্চিৎ অংশ জানতাম আরিফের কাছ থেকে, কিন্তু আরিফ বাড়িতে আসার পর সে আমাকে সমস্ত ঘটনা বলে। আর এই ঘটনাটি কি আমি আরিফের বন্ধু হয়ে আমি আপনাদেরকে পাঠিয়েছি এবং এই পর্যন্ত আমি আরিফের কাছ থেকে শুনেছি। তো কোথায় আছে সেটা বলে না, বলে কি যে ও সবসময় জিনেদের জগতে থাকে এবং ওইখান থেকে মূলত ও যেখানে কর্মক্ষেত্র আছে সেখানে যায়। এবং ও যেহেতু একটা এতিম, ওর পিছু টান নিয়ে ওর খালা বাড়ি আছে, মাঝে মধ্যে খালা বাড়িতে আসে, খালাদেরকে টাকা পাঠায়। এই ওর এখনকার পরিস্থিতি। তো এই ছিল আমার বন্ধু আরিফের জীবনের ঘটনা। তো আশা করি আপনাদের সকলের কাছে ঘটনাটি ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমাদের চ্যানেলের অন্যান্য গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা আমাদের গল্প কতখানি পছন্দ করেছেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।